স্বাগতম। সংবিধিবদ্ধে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সংবিধিবদ্ধের তৃতীয় পর্ব। আজকে আমাদের সাথে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্ষুধা নিয়ে রাজনীতি, খাদ্যের দখলদার কারা। আজকের আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণের জন্য আছেন তিনজন অতিথি। আসুন আমরা পরিচিত হই তাদের সাথে। আমাদের সাথে আছেন পূরবী তালুকদার। কেমন আছেন পূরবী তালুকদার? তিনি অ্যাক্টিভিস্ট এবং উন্নয়ন কর্মী। হ্যাঁ, আমাদের সাথে ভালো ভালো আছি। ধন্যবাদ। আমাদের সাথে আছেন পাভেল পার্থ। আমি ওনাকে অ্যাড করে নিচ্ছি। আমি আমি লাকি আক্তারকে অ্যাড করে নিচ্ছি। আমাদের সাথে আরো আছেন লাকি আক্তার। আমি পাভেল পার্থকে, উনি হয়তো আবার জয়েন করবেন আমাদের সাথে। আমি লাকি আক্তারকে অ্যাড করে দিচ্ছি। লাকি আক্তারকে আপনারা চেনেন? লাকি আক্তার কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি, ভালো আছি। উনি আছেন এখন কার্যনির্বাহী সদস্য হিসেবে বাংলাদেশ কৃষক সমিতিতে। আমাদের সাথে আছেন, আমরা পাভেল পার্থকে পেয়ে গেছি, আমরা ওনাকেও অ্যাড করে নিচ্ছি। পাভেল পার্থ আমাদের সাথে এসে পৌঁছেছেন। পাভেল পার্থ লেখক এবং গবেষক। কেমন আছেন আপনি? এই তো আছি। আচ্ছা, আপনি তো ইতিমধ্যে জেনেছেন আমাদের আজকের আলোচনার বিষয়। তো আমরা প্রথমে আমরা যদি একটু ভূমিকা দিয়ে শুরু করি। আমরা তো দেখছি এবং আপনাদের প্রত্যেকের দীর্ঘ কাজের অভিজ্ঞতাও আছে। তো সেই বিষয়ে আমরা আসলে কথা বলবো, ক্ষুধা নিয়ে রাজনীতি এবং খাদ্যের দখলদার কারা। আমরা যেটা জানি যে জিডিপিতে দেখছি যে কৃষির অবদান হচ্ছে 13-14% প্রায়, এবং বাংলাদেশের 18 কোটি মানুষ, মানে খাদ্যের প্রধান মানুষের যে খাদ্যের যোগান দেয় সেটা হচ্ছে কৃষি থেকেই আসে। এবং শিল্প বা অন্যান্য কারখানায় যে উপার্জিত অর্থ, সেটা আমাদের কৃষিজাত খাদ্য কিনেই খেতে হয়। এবং আমরা একই সাথে দেখছি যে কৃষি নিয়ে ভয়ঙ্কর রাজনৈতিক বাণিজ্য চলছে দেশে বিদেশে, বিদেশি চক্র, দেশীয় যারা বাণিজ্য করছে তারা সহ। এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার কথা সরকার বলছে বেশ জোরে সোরেই, কিন্তু আমরা সেখানে দেখি যে খাদ্যের গুণগত মান কতটুকু আসলে থাকে বজায়, এবং কৃষকের অধিকার আসলে কতটুকু রক্ষিত হয়, এবং একই সাথে কৃষকরা কতটুকু ন্যায্য মূল্য পায়। আমাদের আসলে অনেকগুলো প্রশ্ন, এবং আসলে আমরা অনেক আপনাদেরকে পেয়ে, বিশেষজ্ঞদের পেয়ে আমরা আসলে ভাবছি যে আপনাদের কাছ থেকে এগুলো আমাদের জানতে হবে। এবং লাকি আক্তার আছেন মাঠের আন্দোলনের কর্মী, পূরবী তালুকদার আছেন, তার কিছু অভিজ্ঞতা আছে একেবারেই মাঠের। তো সেগুলো আমাদের শোনার জন্যই আসলে আমাদের এই প্রশ্নগুলো সামনে আমাদের নিয়ে আসতে হয়েছে। এবং আমরা আরো জানতে চাইবো যে বাণিজ্যের কারণে যে চাষযোগ্য জমি নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এবং এই যে ভয়ঙ্কর যে পরিস্থিতি সৃষ্টি করছে তারা আসলে কারা, এবং আসলে এই পরিস্থিতির জন্য দায়ী কে, এবং মুনাফা আসলে কারা করছেন। আমরা এইরকম অনেকগুলো বিষয়, আমি সবগুলো বলছি না, আমি একটু একটু কয়েকটা বলছি। আমরা দেখছি সার বীজ এগুলো নিয়েও রাজনীতি আছে, বড় বড় কোম্পানি আছে, তাদের মদতপুষ্ট রাজনৈতিক বাণিজ্যিক ব্যক্তিরা আছেন, নানা বিষয়ে আসলে আছে। আমরা সবগুলো বিষয় নিয়ে আসলে একটু একটু করে তারপরেও আমরা কথা বলতে চাই। কারণ আমরা 3 বেলায় খাই, এবং এর বাইরেও আমাদের নাস্তা পানি যাই খাই, আমরা সবকিছু খাওয়ার সময় আমাদের কাছে মনে হয় যে আমরা মনে হয় বিষাক্ত কিছু খাচ্ছি, একটা টেনশন কাজ করে। আমি আসলে বেশি আর কথা বাড়াবো না, সবাই বিরক্ত হচ্ছে। আমি পূরবী তালুকদারের কাছে প্রথমে যেতে চাই। আপনি, আপনার দাদা একজন প্রভাবশালী কৃষক ছিলেন, এবং আপনি নিজে কৃষক পরিবারের সন্তান, আপনার বাবা এখনো কৃষিকাজের সাথে জড়িত আছেন। আপনার সাথে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে এই তথ্যগুলো আমরা জানি। এবং আপনার ছোটবেলা কেটেছে গ্রামে, এবং আপনি দেখেছেন কি কি ফসল ছোটবেলায় উৎপাদন হয়।
তো আমাদেরকে এখন কি একটু বলবেন যে আপনি তখন আপনার বাবা বা দাদারা কি কি ফসল উৎপাদন করতেন, আর এখন কি করছেন বা কোনো পরিবর্তন আপনি আপনার মতন করে যদি শেয়ার করেন, তারপর সেই ভিত্তিতে আমরা বাকিদের কাছে প্রশ্নে যাব। পুরবী তালুকদার। আহ, ধন্যবাদ। আমি প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার আসলে আমি হাওরের মানুষ, আমার জন্ম হাওরে এবং আমি বেড়ে উঠেছি হাওর এলাকায়। সঙ্গত কারণেই হাওরের যে জীববৈচিত্র্য বা হাওরের যে কৃষি বৈচিত্র্য সেটা দেখার আমার খুব সচক্ষে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, এবং বংশ পরম্পরায় আসলেই আমরা সবাই কৃষক। কৃষকের যে কৃষি সেটা আমার দেখার সুযোগ হয়েছে হাওরে থাকার সুবাদে। তো আমি আসলে একেবারেই বইয়ের ভাষা না, একেবারে আমি যা দেখেছি আমার জীবনে জন্মের পর থেকে, আমি দেখেছি যে আমাদের প্রধান ফসল ধান, এবং সেই ধানের যে বৈচিত্র্য ছিল, কত ধরনের ধান উৎপাদন হতো হাওড় এলাকায়, এবং পাশাপাশি আরো যে কিছু কৃষি যেমন তিল, তিসি, সরিষা, পাট, ধইঞ্চা, এবং প্রত্যেকটা জিনিসই আসলে হাওড়ে আমি দেখেছি যে একটার পর একটা আমাদের প্রতিটি গৃহস্থ পরিবার যাকে বলে কৃষক পরিবার, বা আমরা একটু মানে সমত্ব যাদের একটু সামর্থ্য বেশি তাদেরকে বলা হয় যে গৃহস্থ। তো সেই গৃহস্থ পরিবার যে আমরা আসলে গৃহস্থ, আমি গৃহস্থ পরিবারেরই সন্তান। সেই সুবাদেই আমি যা দেখেছি যে এক এক ধরনের ধান আসলে, ধরেন কোনোটা খাওয়ার জন্য, কোনোটা চিরার জন্য, কোনোটা মুড়ির জন্য, কোনোটা বা বীজের জন্য, বা কোনোটা পুজো আচ্ছা করার জন্য, কোনোটা বিক্রির জন্য। এই ধরনের ধানের সাথে আসলে হাওড়ের মানুষের অভ্যস্ততা, এবং পাশাপাশি অন্যান্য বিষয়গুলো, তো অন্যান্য ফসলগুলো যে নামগুলো আমি বলেছি। এবং সেই হাওড় অঞ্চলের আমার যে গ্রামের যে অভিজ্ঞতা, আসলে এত ধান হতো যে আমি আমার গ্রামের নামটাই বলি, মল্লিকপুর বলাই হতো সোনার মল্লিকপুর, কারণ আসলেই সেখানে সোনার ধান ফলতো, মানে সেই ধানের রং ছিল সোনার মতো। এবং এইভাবেই আসলে সেই গ্রামের এখনো ওই এলাকায় হয়তো কিছু কিছু নাম তো থেকেই যায়, যে সোনার মল্লিকপুর এখন আর নেই মানুষ, কিন্তু এভাবেই এখনো আমাদের যে আগের জেনারেশন, আমাদের যে দাদু বা তারও আগের জেনারেশন, তারা এভাবেই নামটাকে এখনো সোনার মল্লিকপুরই বলে। হয়তো এই জেনারেশন এই নামের সাথে পরিচিত না, কিছুদিন পর হয়তো তারা ভুলে যাবে, কিন্তু এভাবেই আমরা দেখেছি যে প্রত্যেকটা ফসল একটার পর একটা, এবং এটা দেখেই আসলে আমরা বড় হয়েছি বলা যায়। আচ্ছা, তাহলে আমি একটু এখানে থামিয়ে আমি একটু আমাদের সাথে গবেষক লেখক আছেন পাভেল পার্থ, এবং তিনি আসলে দীর্ঘদিন ধরে খাদ্য রাজনীতি, খাদ্য নিরাপত্তা এবং একই সাথে তিনি জীববৈচিত্র্য নিয়ে, আমি জানি উনি একেবারে মাঠে নেমে কাজ করার মতন মানুষ, এবং মাঠে যে তার ওনার গবেষণাও আছে একই সাথে, এবং তার লেখালেখি আছে একই সাথে, উনি মাঠ কর্মী হিসেবেও আছেন আন্দোলনগুলোতে। তো আমি পুরবীর যে অভিজ্ঞতা শেয়ার করলেন তার প্রেক্ষিতে আমি আসলে আপনার ব্যাখ্যাটা বা রাজনীতিটা একটু বুঝতে চাই। আমরা যে কারণে পুরবীকে আমরা যদি বলি যে এখানে একটা কেস হিসেবে দাঁড় করিয়েছি, যে ওনার কাছ থেকে শোনার প্রেক্ষিতে আমরা বাকি দুজনের আলোচনা আমরা শুনবো। তো পাহিল পার্থ যদি আমাদের ব্যাখ্যা করেন ওর আলোচনার প্রেক্ষিতে বা অভিজ্ঞতার প্রেক্ষিতে। ধন্যবাদ। আসলে পুরবীর আলাপটি শুনলেই আসলে ভালো হতো। পুরবীর আলাপটি অনেক বেশি যে পুরবীর আলাপটি অনেক বেশি জীবন্ত ছিল, এবং পুরবীর যে স্মৃতি, আমি একটু শুধু আসলে বলতে চাই যেভাবে আপনি শুরু করেছেন এটার খাদ্য নিয়ে, এই ধরনের শুরুর সাথে আসলে চিন্তাগতভাবে আমাদের একটু তফাৎ আছে, একটু পার্থক্য আছে। কারণ আমরা যখন আসলে খাদ্য বলি একতরফা ভাবে এটি কখনোই আমরা মনে করি না খাদ্য আসলে মানুষের হতে পারে। হ্যাঁ, এটি খুবই আসলে প্রবল একটা মানুষ কেন্দ্রিক চিন্তা, আমরা বলি যে একটা এথনোসেন্ট্রিক চিন্তা, এবং সমস্যার যাবতীয়, আপনি আজকে যে বিষয় নিয়ে আলাপ করতে চান, এই সকল সমস্যার যাবতীয় কিছু আসলে তৈরি হয়েছে মানুষ শুধুমাত্র খাদ্যকে নিজের করে আসলে পেতে চেয়েছে, নিয়ন্ত্রণ বা দখল, বাহাদুরি আমরা যাই বলি সেটা। আসলে খাদ্যকে যদি দেখা হয় একটা ইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে, একটা সাংস্কৃতিক বলয় থেকে, যে খাদ্য শুধু মানুষের জন্য নয়। পূর্বে যে কথাটি আসলে
বলেছে যে ওই হাওর অঞ্চলে একসময় গোচি, রাতা এরকম ধান ছিল, বইয়া খাউরি, হ্যাঁ, অজস্র ধান, লাখাই, এরকম অজস্র গভীর পানির ধান। তো এই রাতা নামে যে আছে, বিশেষ করে লাল রাতা, ওই লাল রাতার জমিতে নানিদ নামে একটি মাছ থাকতো, যেটার হচ্ছে যে আপনার একদমই একাডেমিক নাম হচ্ছে লেবিও নান্দিনা। এটা বাংলাদেশে একদমই একটি এই মাছটিকে আসলে পাওয়া যায় না। তো ঘটনা হচ্ছে এই খাবার শুধুমাত্র মানুষের জন্য নয়, খাবার একই সাথে মাটি, আমাদের যে প্রাণের অন্যান্য বৈচিত্র্য আছে, পোকামাকড়, শামুক, পাখি, মাছ, সবাইকে নিয়ে আসলে খাদ্য। এটা যদি একতরফাভাবে একজনের খাবার হয়ে দাঁড়ায় তাহলে যাবতীয় সমস্যা আসলে তৈরি হয়, যেটি আসলে পূরবী যেভাবে আসলে বলছিল, যদি এটিকে আমরা একটা একাডেমিক কনটেক্সটে ফেলে আসলে দেখি যে কি ঘটনা আসলে দুনিয়াতে ঘটেছে, যে ঘটনাটি পূরবীর হাওর অঞ্চলের মানুষদের, পৃথিবীতে অনেক মানুষ অনেক ধরনের পুরস্কার পায়, তার মধ্যে নোবেল শান্তি পুরস্কার একটা খুব গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে আসলে দেখা হয়। তো তিনজন মানুষের কথা বলবো, তিন আসলে তর্ক করতে পারবেন, তিনজনকে নিয়ে পৃথিবীতে অজস্র আসলে বিতর্ক আছে। তার মধ্যে একজন বাংলাদেশের মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, এবং আপনারা জানেন কি তর্ক আসলে আছে। আরেকজন হচ্ছে আমেরিকার বারাক ওবামা, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এবং জানেন আসলে সারা যুদ্ধের জন্য তার আসলে কি ভূমিকা। আরেকজন মানুষ নরম্যান বোরলগ। নরম্যান বোরলগ হচ্ছেন একজন একদমই একাডেমিক বায়োলজিস্ট, যিনি প্রথম ডুয়ার্ফ ভ্যারাইটি, মানে আমাদের যে ধানজাত সেগুলো অনেক, আমাদের প্রাকৃতিক যে ধানজাতগুলো যেগুলোর নাম বললাম, নয়নতারা, কটকতারা, কিংবা হচ্ছে যে পানি শাইল, কিংবা সাদা মোটা, লাল মোটা, কিংবা এখনো যে ধানগুলা আমাদের কিছু কিছু আছে, চিনিগুড়া, প্রার চোখ, এই ধানগুলা, এই ধানগুলা ছিল আসলে অনেক লম্বাকৃতির। তো উনি আসলে একটা ডুয়ার্ফ আকৃতির, খর্বাকৃতির জাত তৈরি করলেন, এবং এই জাত তৈরি করার পিছনে, যদি উনি প্রথমে গমের একটি খর্বাকৃতির জাত তৈরি করেছিলেন, এবং তারপরে পৃথিবীর আমরা যে দুনিয়াটাকে আসলে দেখছি, সেই দুনিয়ার যে সম্পদ, আমরা যদি বলি সম্পদ বা জেনেটিক রিসোর্সেস, সেই জেনেটিক, তখন কিন্তু জাতিরাষ্ট্র পৃথিবীতে তৈরি হয়েছে, এবং এটা 60s আগে। তখন কিন্তু আর কলম্বাসের যুগ নয় যে আপনি গিয়ে একটা আদিবাসীদের গ্রাম দখল করে, লুটপাট করে, ধর্ষণ করে আসলে আমেরিকা আবিষ্কার করে ফেলবেন, এই রকমের দিন আসলে তখন পৃথিবীতে আসলে নাই। তখন হচ্ছে আমেরিকার মতো এই ধরনের রাষ্ট্রগুলো তারা চিন্তা করলো যে কিভাবে সারা দুনিয়ার প্রাণ সম্পদকে আসলে দখল করা যায়, এবং সেই প্রাণ সম্পদের যে ম্যাপটা, মানচিত্র, সেটি দেখা গেল যে দুনিয়ার অধিকাংশ প্রাণ সম্পদ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকাতে, ইউরোপ এবং আসলে উত্তর আমেরিকাতে নয়। তো সেটা দখল করার জন্য আসলে এই যে বৈচিত্র্যটাকে আসলে কমিয়ে আনা জরুরি। এর জন্য তারা একটা পরিকল্পনা গ্রহণ করলেন, যে পরিকল্পনাটির জন্য তারা নরম্যান বোরলগের এই খর্বাকৃতির জাতটিকে আসলে ব্যবহার করলেন। তারা বললেন যে পৃথিবীর মানুষেরা ক্ষুধায় আছে, আজকে আপনার ক্ষুধা নিয়ে কথা বলছেন, মানুষের ক্ষুধা, তো আমরা বলি আসলে সবার ক্ষুধা, মাটির ক্ষুধা, নদীর ক্ষুধা, সবার ক্ষুধা আসলে আছে, পাখির ক্ষুধা আছে, সাপের ক্ষুধা আছে। তো এই যে জাতটি নিয়ে তারা একটা পরিকল্পনা গ্রহণ করলেন, যে এই পরিকল্পনাটি মিটিং হয়েছিল আজকের যেটি বিশ্ব ব্যাংক, আমেরিকাতে বিশ্ব ব্যাংকের যে সদর দপ্তর, সেই দপ্তরে আরেকটি অফিস আছে, ওই অফিসটির নাম হচ্ছে CGIAR, ওরা কনসালটেটিভ গ্রুপ অন ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ। তারা সারা পৃথিবীতে কি কৃষি গবেষণা হবে তার আসলে একটি নিয়ন্ত্রণকারী পরামর্শক সংস্থা। এরা মিলে ঠিক করলেন যে পৃথিবীতে যদি বৈচিত্র্য আসলে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আমাদের একটা নতুন স্ট্র্যাটেজিতে আসলে আগাতে হবে। সেই স্ট্র্যাটেজির কোড আনকোড হচ্ছে যে পরিভাষা হচ্ছে আপনার গ্রিন রেভলিউশন, বাংলায় বলা হয়েছে আসলে সবুজ বিপ্লব। তো এটির প্রথম হচ্ছে ভারতের পাঞ্জাবে শুরু হয়েছিল, এবং এটা একটা কৃষি পরিকল্পনা, যে কৃষি পরিকল্পনাতে একটা বীজ দেয়া হয়েছিল, এই বীজ যাকে হাই ইল্ডিং ভ্যারাইটি বা HYV, কিংবা বাংলায় বলা হয়েছে উচ্চ ফলনশীল জাত।
এই জাত চাষ করতে যে ঘটনাটি ঘটেছিল সেটির প্রচুর কাহিনী আছে, আজকে হয়তো বা সময় হবে না, কিন্তু পূরবী হাওর, বাংলাদেশের বরেন্দ্র এলাকা কিংবা বাংলাদেশের গড় এলাকা কিংবা চর এলাকা বা নদী এলাকা, বাংলাদেশের যে এগ্রো ইকোলজিক্যাল জোনগুলো আছে, যে কৃষি প্রতিবেশ অঞ্চল আছে, সব অঞ্চলের মানুষেরা বোকা হয়ে গিয়েছিল যে ধান চাষ করতে গেলে, কৃষি কাজ করতে, আমরা কি জানি, আমরা রূপকথাতে পড়েছি পাতালপুরী, যে রাক্ষসের প্রাণ পাতালপুরীতে থাকে, পাতালপুরীতে যে পানি থাকে এবং ওইটাকে যে টেনে তোলা যায় এবং টেনে তুলে আসলে সেচে ব্যবহার করতে হয়, এটা আসলে আমরা জানতাম না। আমাদের সেচ ব্যবস্থা ভিন্ন ছিল এবং এটা চাষ করতে এক ধরনের বিষ ব্যবহার করা হয় এবং রাসায়নিক সার ব্যবহার করা হয়, যেটা প্রথমত চাষ শুরু হয়েছিল তো যেভাবে চা আমাদের এখানে শুরু হয়েছিল, ঠিক একইভাবে আসলে বিনামূল্যে শুরু হয়েছিল এবং তারপরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে পৃথিবীর সব বৈচিত্র্যকে কুক্ষিগত করে ফেলা হয়েছে। এবং একটা মজার ঘটনা দেখেন, তখন কিন্তু এই কৃষি গবেষণায় টাকা পুঁজি বিনিয়োগ করেছিল রকফেলার ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠানেরা। তখনও পৃথিবীতে কোনো সিড কোম্পানি বা কর্পোরেট হচ্ছে যে পেস্টিসাইড কোম্পানি তৈরি হয়নি। পৃথিবীতে প্রথম যে কোম্পানি সিবাগেইগি, এবং সিবাগেইগির পরে আসলে অ্যাভেন্টিস, এবং আজকে যেটা আসলে আমরা দেখছি যে মনস্যান্টো, সিনজেন্টা, কার্গিলকে বায়ার আমরা কিংবা হচ্ছে আরো ডুপন্ট, ধীরে মানে ধীরে যারা আলাপগুলো পৃথিবীকে শাসন করছে। আমি একটু এখানে একটা জিনিস শুধুমাত্র বলতে চাই, সেটা হচ্ছে এই 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 বৈচিত্র্যের জায়গায় আমরা যেটি আসলে দেখেছি যে কৃষি যে আবির্ভাব হয়েছিল, তখনও আমরা প্রায় 10,000 বছর আগে 80,000 জাত থেকে আমরা দুনিয়ার মানুষ সহ যে আমাদের গবাদি প্রাণী সম্পদ বা আমরা খাবার পেতাম। আর আজকে মাত্র 4টি ফসল, ধান, ভুট্টা, গম এবং সয়াবিন পৃথিবীকে শাসন করছে খাদ্যের জন্য। 80,000 থেকে 4টি। পূরবী যেই ঘটনাটি আসলে বলছেন, জীবন দিয়ে আসলে বলছেন, আমরা সেই ঘটনাটি আসলে শুনি। আমরা আবার আপনার কাছে ফিরবো, তার আগে আমাদের সাথে পাভেল পার্থ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা আমরা তাহলে একটু লাকি আক্তারের কাছে শুনে আসতে চাই, কারণ লাকি আক্তার এখন কৃষক সমিতির সাথে আছেন, তিনি একদম মাঠের আন্দোলনের সাথে আছেন, কৃষকদের অধিকারের জন্য কাজ করছেন। তো একটা প্রশ্ন আমাদের, বা আমরা একটা সমস্যার বলি বা একটা ঘটনা বলি, যেটা আমরা প্রতি বছর শুনি এবং মুখোমুখি হই, কিন্তু কোনো ব্যবস্থাপনা দেখি না। সেটা হচ্ছে যে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, সে তার ফসল ফেলে দিচ্ছে এবং তার ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। একটা মাফিয়া বা ফরিয়া চক্র, আমরা যদি বলি ফরিয়া, এটাকে দখল করে নিয়েছে এবং সেটার পেছনে আসলে পেট্রোল করছে কারা, সেটা আমরা কম বেশি সবাই জানি। তো আমি আসলে লাকি আক্তারের কাছে এই বিষয়ে তার মাঠের অভিজ্ঞতা এবং কাজের অভিজ্ঞতা শেয়ার করতে বলবো এবং তারপর আমরা আবার আগের আলোচনায় চলে যাবো। ধন্যবাদ সঞ্চালককে। খুব চমৎকার আলোচনা করছিলেন, মানে পূর্ববিদি যখন আলোচনা করছিলেন খুবই মানে মুগ্ধ হয়ে শুনছিলাম। আর পাপি যখন আলোচনা করছিলেন তখন তো আসলে আরো মুগ্ধ হচ্ছিলাম এই কারণে যে আন্তর্জাতিক রাজনীতি এবং কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো সেটা একটা ধারণা পাওয়া গেল। তো আমি হচ্ছে ওনার মানে কথার সাথে একমত পোষণ করেই আমি আমার আলোচনাটা শুরু করতে চাই। সেটি আমরা যখন মানে আমি যতদিন ধরে কাজ করছি, খুব বেশি দিন না কাজের অভিজ্ঞতা, কিন্তু এই অল্প কিছুদিন মানে কয়েক বছরের কাজের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি যেটা বলতে পারি যে আসলে কৃষি মানে সারা বিশ্বের কৃষি সংকট, আবার আমাদের দেশের কৃষি সংকট, এটা আসলে এত বিস্তর একটা সংকট এবং এটার আপনি যত গভীরে যাবেন আপনি দেখবেন যে আসলে একদিকে হচ্ছে মানে বলবো যে অনাদরে অবহেলায়, আর অন্যদিকে বলবো খুবই ইচ্ছাকৃতভাবে অনাদরে অবহেলায় আসলে কৃষিটাকে এইরকম একটা পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যে ভুক্তভোগী পাভেল পার্থ বলছিলেন যে শুধুমাত্র মানুষ না, একেবারে আমাদের জীববৈচিত্র্যের সাথে সম্পৃক্ত সকলেই এটা আসলে ভুক্তভোগী।
এখন আমি আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্ন সম্পর্কে কিছু বলি। সেটা হচ্ছে কৃষকের সংকট কি, মানে ধানের কথা আসছিল। সত্যিকার অর্থেই প্রথমত আমাদের দেশে আমাদের যে আদি যে জাতের বীজ, ধানের বীজগুলো ছিল, সেগুলোর মানে বেশিরভাগ বীজই মানে জাত এখন হচ্ছে পাওয়া যায় না। এখন ভরে গেছে হচ্ছে হাইব্রিড। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে মনস্তত্ত্বের মধ্যে ঢোকানো হলো এবং কৃষককে যে হাইব্রিড উচ্চ ফলনশীল এই বিভিন্ন জাতের যে ধান, সেই ধানের এবং বাইরে থেকে মানে আনা যে জাতের যে ধানগুলো, সেগুলো ব্যবহার করতে হচ্ছে আমি একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, সে লাকি নির্ভরশীল আক্তার, করে একটু ফেলতো। যদি আমি প্রশ্নটা, জি, আমি বলছি মানে এইটার সাথে ধানের ন্যায্য দাম পাওয়া এবং এই হ্যাঁ আমি বলছি, অবস্থাপনার সম্পর্কটা কোথায়, সেই জায়গাটা যদি আপনি একটু আলাপ আমি আলাপ ওইটাই করেন, বলছি, আমি জি ওইটাই জি। বলছি যে যখন হচ্ছে মানে একটা তো এটা নির্ভরশীল করে ফেললো, আবার যখন এটা নির্ভরশীল সে হলো, তখন আরেক ধরনের এখানে হচ্ছে একটা বিস্তৃত একটা সংকট এখানে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের দেশে যখন হচ্ছে কৃষক ধানটা হচ্ছে উৎপাদন যখন তিনি করতে যাচ্ছেন, একেবারে উৎপাদনের প্রথম থেকে শুরু করে একেবারে বিক্রয় পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে কৃষক হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং মানে একটা একটা দুষ্ট চক্রের মধ্যে তিনি হচ্ছে পড়েছেন। কিভাবে? প্রথমত তিনি যখন বীজ, যখন এই যে বীজগুলো সে কোম্পানির মানে একটা হচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে কিনতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে যখন সময় মতো হচ্ছে বীজ কেনার কথা, তখন তিনি সময় মতো বীজটা তার হাতেও পাচ্ছেন না। তো এটা হচ্ছে, এটার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় তারা অনেক অধিক দাম দিয়ে তাকে হচ্ছে এই উৎপাদনের তার যে উপকরণ সেগুলো কিনতে হচ্ছে, যেমন বীজ বলেন, সার বলেন, এই সমস্ত কিছু। এবং এই প্রক্রিয়াটা একেবারে ফসল ফলা পর্যন্ত চলতে থাকে। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। আমি পংমসুয়া গ্রামে গিয়েছিলাম, কিশোরগঞ্জের। তো সেইখানে আমি কটিয়াদির ওই জায়গাটাতে যখন গিয়েছিলাম, আবুল হাসেম নামের একজন কৃষক, তিনি আমাকে বলছিলেন যে আপা, আমি হচ্ছে দেখা যাচ্ছে যে ধান আমার হচ্ছে শ্রাবণ মাসের মধ্যেই হচ্ছে আমার আমার বুনে ফেলার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে সময় পেরিয়ে যাচ্ছে, 1 মাস পেরিয়ে যাচ্ছে, আমি কিন্তু আমার হাতে আমার সেই ধান এসে পৌঁছচ্ছে না, তার বীজ এসে পৌঁছচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে আমার সেই সময়টাতে প্রচুর দাম দিয়ে কিনতে হচ্ছে। সার যখন প্রয়োজন, ঠিক সেই সময়টাতে দেখা যাচ্ছে যে একটা বড় সিন্ডিকেট এখানে হচ্ছে যুক্ত থাকে। তো প্রায় সেই দেখা যায় যে যেই যেই পরিমাণ টাকা দিয়ে তার সারটা কিনতে হচ্ছে, সেখান থেকে কখনো 100, 200, 300 টাকারও অধিক মূল্য দিয়ে হচ্ছে তাকে সারটা ক্রয় করতে হচ্ছে। এবং এইভাবে কিন্তু উৎপাদনের যে উপকরণের, সেগুলোর দাম বাড়তে থাকে। তো আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে আপনারা ধানের একটা নির্দিষ্ট একটা দাম আপনারা ফিক্স করেন। তারপরে আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ধানের দাম নির্ধারণ করা হলো 1040 টাকা। কিন্তু দেখা যাচ্ছে যে ইউনিয়নে ইউনিয়নে যেহেতু সরকারিভাবে কোনো ক্রয় কেন্দ্র নাই, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে মানে এবং ধানের যে ক্রয়ের যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়, সেটা এতটাই অপ্রতুল, যেটা হচ্ছে পুরো ধান কাভার করে না। আবার যেটুকু বরাদ্দ দেয়া হয়, সেইটুকু ধানও কিন্তু খোদ কৃষকের কাছ থেকে তারা সরকার কিনতে পারে না, মানে কিনে না। এবং দেখা যায় যে এইটাও কিন্তু একটা সিন্ডিকেটের হাতে চলে যায়। এবং ফরিয়ারা হচ্ছে, তারা হচ্ছে ধানটা ক্রয় করেন এবং শুধুমাত্র হাত বদলের মধ্য দিয়ে, যেখানে এক একজন ফরিয়ারা দেখা যায় যে প্রায় 600, 500, 800 যে যেভাবে পারে ওইভাবে কিন্তু দাম মানে তারা হচ্ছে লাভ করে থাকেন। কিন্তু কৃষক তার এই যে প্রথম থেকে আমি যেটা বলছিলাম, যে উৎপাদনের শুরু থেকেই সে কিন্তু একটা লোকসানের দিয়ে তার যাত্রা শুরু হয়। তো এই যাত্রাটা যে যে শেষ হবে, যে ঠিক আছে আমি যখন ধানটা উৎপাদন করলাম, আমি তখন এটা বিক্রি করে অন্তত আমি আমার মানে এখন আমরা দাবি করি যে অ্যাটলিস্ট একটা লাভজনক দাম পাবো, নাহলে আমি পরের বছর কেন করব ধান চাষ। তো কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু সে সেই ধানের দামটা, ন্যায্য মূল্যটা পাচ্ছে না। ফলে এইটা একটা, এই চক্রটা চলতেই থাকে। এই কারণেই আমরা দীর্ঘদিন ধরে সেই একই দাবিটা করছি যে আপনি ইউনিয়নে ক্রয় কেন্দ্রটা করেন, এবং একই সাথে আপনি যখন বাজেট ঘোষণা করছেন, তখন আপনি ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়ান। আমাদের দেখবেন যে এই বছরের বাজেটেও দেখা গেছে যে ধান ক্রয়ের সাথে সবসময় চাল ক্রয়টাকে হচ্ছে যুক্ত করে দেওয়া হয়, এবং ধান ক্রয়ের চাইতে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই চাল ক্রয়ের লক্ষ্যমাত্রাটা বেশি থাকে। যখন চালটা ক্রয় হয়, এই ক্ষেত্রে আসলে মিলাররাই বেশি লাভবান হয়ে থাকে বা চাতাল মালিকরাই বেশি লাভবান হয়ে থাকে। তো আমরা সবসময় বলছি যে আপনাকে তো আগে লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে, যে আপনি খোদ কৃষকের কাছ থেকে ধান এবং এইটা লক্ষ্যমাত্রা বাড়াবেন। কিন্তু দেখা যাচ্ছে যে সেই পথে সরকার হাঁটছে না, এবং এই যে পুরো সিস্টেমটা, এইটা কিন্তু একটা মানে সংকটের মধ্যে পড়ছে। এবং আপনারা দেখেন যে আমরা
সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের তো এখনো পর্যন্ত একেবারে তৃণমূল পর্যায়ে অনেক দেখা যাচ্ছে যে যারা ক্ষুদ্র কৃষক, পুরোবিদিত মানে সম্ভ্রান্ত কৃষকদের কথা বললেন, যারা ক্ষুদ্র কৃষক আছে খুব অল্প ধান তৈরি উৎপাদন করেছেন, হয়তো 10 মণ 20 মণ, তিনি কিন্তু চাইলে এটা গিয়ে মানে তার পক্ষে গিয়ে হচ্ছে ইউনিয়নের যে এখানে ক্রয় কেন্দ্র সেখানে গিয়ে কিন্তু তিনি ধানটা বিক্রি করে আসতে পারেন না। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে পণ্য যে পরিবহন, দেখা যাচ্ছে যে পরিবহনটা হচ্ছে খুবই লাকি কস্টলি, আক্তার, আমরা এই পরিবহন এটাও কিন্তু একটা নিয়ে বড় আমরা সংকট। আবার পরের, সুতরাং জি পরের আলাপে পরিবহন নিয়েই শুধু একটা আলাপ করবো, কারণ পরিবহন এবং এই যে বিপণন, এটা নিয়ে যে একটা চরম অব্যবস্থাপনা আমরা দেখি, সেটা মনে হয় আবার একটা পরের ইয়েতে আর একটা দীর্ঘ আলাপের দরকার আছে। আমরা আবার পূরবী তালুকদারের কথা শেষ করে এসে আমরা আবার আপনার কাছে আবার একটু আসতে চাই, কারণ আমরা যেহেতু আজকে আমরা বলছি যে পূরবী তালুকদার আমাদের একজন কেস হিসেবে হাজির হয়েছেন, এবং তিনি যেই বৈচিত্র্যগুলো বা যে পরিবর্তনগুলো দেখছেন তার প্রেক্ষিতে আমরা আপনাদের কাছে আলাপে আবার যাব। সেই কারণে আপনাকে আমি এখানে থামিয়ে দিচ্ছি। আমি আবার একটু পূরবী তালুকদারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে আপনার আমরা বলছি যে আপনার পরিবার, আপনার দাদা কৃষক পরিবার, এবং আপনারা কৃষির উপর নির্ভরশীল এক পরিবার ছিলেন বা আছেন। এখন আমার কাছে প্রশ্ন, যে আপনারা কি এখন পরিপূর্ণভাবে কৃষক পরিবার, মানে কৃষির উপর নির্ভরশীল, না আসলে আপনাদের অন্যান্য ইনকামটাই মূল, আর কৃষিটা আপনাদের যেহেতু ঐতিহ্যগতভাবে আপনারা করে আসছেন, সে কারণেই কৃষিটা আপনারা পরিচালনা করে আসছেন? এইটা একটা আমার একটা মানে কৌতূহল বলা যায়, যে আপনারা সেটাকে ধরে রাখতে পারছেন কিনা, যদি আমাদের বলেন, তারপরে আমরা আবার বাকিদের সেই বিশেষজ্ঞ মতামত শুনবো। ধন্যবাদ সঞ্চালককে, যে আসলে একটু খুব ভালো একটা সমন্বয় করেছেন এই এটাতে আলোচনায়। যে পাভেল পার্থ বলেছেন তার গবেষণার জায়গা, এবং লাকি আক্তার একদমই কৃষকদের যে বাস্তব অবস্থা সেটা তুলে ধরেছেন। এবং এখন যে প্রশ্নটা আমার কাছে রেখেছেন, আসলে আমি আগেই বলেছি হাওরের মানুষ আমি, এবং আমি জন্মের পর যা দেখেছি, যে আমি যা জেনেছি বা আমি যা দেখেছি, আমাদের পরিবার আসলে কৃষির উপরে উপার্জন নির্ভর, বা আমি আসলে আমার বাবাকে বা আমার মাকে অন্য কোনো কাজ করতে দেখিনি। যদিও আমার বাবা কিছুদিন শিক্ষকতা পেশায় ছিলেন, যেটা আমি পরে শুনেছি যে আমার জন্মের আগে, যে পরে তিনি কৃষির দায়িত্ব নেওয়ার জন্য বা পরিবারের বা সংসারের দায়িত্ব নেওয়ার জন্য তিনি সেই শিক্ষকতা ছেড়ে পুরোপুরি মানে ফুল টাইম উনি কৃষিতে দিয়েছেন। কারণ আসলে তখন থেকে জেনেছি যে আসলে আমাদের যে আমরা যে পড়াশোনা করি বা আমরা যা খাই, আমাদের সবই আসলে সেই ধান ক্ষেত থেকে বা পাট ক্ষেত থেকেই আসে। আমাদের খাওয়ার চলার বা আমাদের দৈনন্দিন পোশাক আশাক তার ব্যয় নির্ভর করার দায়িত্ব আসলে কৃষি, জীবনযাপনের ব্যয়। হ্যাঁ, এটা আসলে ব্যাংক থেকে আসে না, এটা আসে আমাদের ক্ষেত থেকে, অর্থাৎ ধান ক্ষেত থেকে হোক, পাট ক্ষেত থেকে হোক বা সরিষা ক্ষেত থেকে, এটা ওখান থেকেই আসে। আমরা যা খাই, আমরা যা পড়ি, আমরা যা শিখি বা আমি যা শিখেছি, পুরোটাই আসলে আমার চোখের সামনের সেই ধান ক্ষেত পাট ক্ষেত থেকেই আসা। তো সেই জায়গাটায় আমি যদি বলি, আমার আসলে ইন্টারমিডিয়েট বা অনার্স পর্যন্ত পড়াশোনার ব্যয়ভার আমার কৃষির উপরেই নির্ভর করতে হয়েছে। পরে যা হয়েছে আসলে এখন সেটা বলতেই হয়, এখন আমার পরিবার আসলে কৃষি নির্ভর না। কৃষি নির্ভর না এই কারণে, কৃষির বা এখন হাওরের কৃষির যা অবস্থা গত 10-12 বছরে আমি যা দেখেছি, আমি আসলে আমার ছোটবেলার সেই ধান ক্ষেত আর এখনকার সেই ধান ক্ষেত আমি আসলে মিলাতে পারি না। শুধুমাত্র ধান ক্ষেতের কথা এই জন্যই বললাম, পাভেল পার্থ তার আলোচনায় বলেছেন যে 80,000-এর শস্য এখন 4-এ গিয়ে ঠেকেছে। আসলেই তাই। আমি আগে দেখেছি যে বুড়ো ইরি সেই ধানগুলোর পাশাপাশি শাইল ধান, কালিজিরা ধান, বেগুন বিচি ধান, আটনি শাইল ধান, লাখাই ধান, এক একটা ধান মানে কি মানে কত ধরনের বিচিত্র ধান সেই আমাদের ঘরে এক একটা বাক্সে এক একটা মাচায় এক একটা জিনিস রাখা হতো। এবং সেটা আসলেই এখন আসলে এটা কল্পনার মতো মনে হয়। যে আমরা যেহেতু দেখেছি, আমার কাছে বিষয়টা স্বাভাবিক, কিন্তু এখনকার যে জেনারেশন আছে তাদের কাছে বিষয়টা আসলে খুব গল্পের বা রূপকথার মতো শোনাবে। সঙ্গত কারণে এখন আসলে আমার পরিবার কৃষি নির্ভর না, কিন্তু আমরা কৃষি কাজ করি। কারণ আসলে আমি সেটা আলোচনায় পরেও হয়তো আসবে, যে আসলে কৃষি আর কৃষক আসলে দুইটা আসলে একটা আরেকটার সাথে খুবই নিবিড় ভাবে সম্পর্কিত। কৃষক আসলে কৃষি ছাড়া বাঁচে না।
কৃষক আসলে তার অস্তিত্বটাকে ধরেই রাখতে চায়, বা সে মনে করে যে, বা আমার বাবার এখন মানসিকতাটা যদি ধরি, তার আসলে হয়তো মাস চলার বা বছরে তার উপার্জনের, তার হয়তো আমি চাকরি করি, আমার ভাই চাকরি করে, তার সেই সমস্যাটা নেই, কিন্তু সে করতে চায়, সে কৃষি কাজের সময় হলে সে থাকতে চায় না ঢাকা শহরে, সে চলে যেতে চায় সেই গ্রামে। কারণ তার আসলে সেই যে তার যে কৃষির সাথে তার যে সম্পর্কটা, সেটাই আমি এখানে আসলে গুরুত্ব দিচ্ছি এই কারণে, আসলে সে জানে যে তার আসলে কৃষি কাজ করে এখন কোনো লাভ হচ্ছে না, বা সে যে উৎপাদন খরচটা তার হচ্ছে, সেই খরচটাও ইভেন তার উঠিয়ে আনতে সে পারছে না, কিন্তু সে কৃষি করছে। অ্যাটলিস্ট তার খাওয়ার একটু চাল যদি হয়, একটু যদি খড়কুটো হয় গরুগুলোর জন্য, এবং এটার সাথে যার যে আত্মার সম্পর্ক, আসলে কৃষক কি কৃষিকে বাঁচিয়ে রাখে। এটা অন্যান্য সেক্টরের সাথে হয়তো বা কৃষির তুলনাটা দেয়া এখানে যাবে না, কারণ অন্যান্য অনেকগুলো সেক্টর আমরা জানি প্রণোদনা নির্ভর বা সাবসিডি দিয়ে ওদেরকে বাঁচিয়ে রাখে। কৃষকের বা এই জায়গাটায় আমি বলবো যে একটু আসলে ভিন্নভাবে ভাবার সুযোগ আছে আমাদের। হ্যাঁ, ধন্যবাদ পূরবী তালুকদার। আমরা পাভেল পার্থের কাছে যাওয়ার আগে আমরা কিছু কমেন্ট, আমাদের যেহেতু এখানে আজকে আমরা জুমে করছি, তো আমি ফেসবুক কমেন্টগুলো আমি ফেসবুক পেজ থেকে আমি একটু পড়ে শোনানোর চেষ্টা করি। এখানে কৌশিক আহমেদ লিখেছেন, চমৎকার আলোচনা পাভেল পার্থ অনেক ইনফরমেটিভ, পাভেল পার্থকে করেছেন। ডরিন হালদার লিখেছেন, সবাইকে একসাথে দেখে ভালো লাগছে। আমার কথা তো শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। খুবই ইনফরমেটিভ আলোচনা, সবাইকে শুভেচ্ছা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সুমিয়ে রোজারিও লিখেছেন, বাস্তব চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ, আলোচনার বিষয়বস্তু চমৎকার, ভালো লাগছে। তো আমি আমি একটু পাভেল পার্থর কাছে যাওয়ার আগে আমরা তো আলাপ শুনলাম, আমরা পূরবী তালুকদারের একেবারে বাস্তব অভিজ্ঞতা যেমন শুনছিলাম, লাকি তার আন্দোলনের বিষয়গুলো বলছিলেন। তো আমি একটু অন্য যদি প্রশ্নে যাই, যে আমরা যেটা বলছি যে খাদ্য নিরাপত্তা বলতে আমাদের বলা হচ্ছে যে অবাধ খাদ্যের প্রবাহ বা পর্যাপ্ত খাদ্যের প্রাপ্যতা, এই খাদ্যের প্রাপ্যতা আসলে কতটুকু আছে, এবং আমরা যে বিভিন্ন, আপনি যেহেতু আমরা আপনাকে পেয়েছি গবেষক হিসেবে, আপনার কাছে আমরা খুবই একাডেমিক প্রশ্নগুলো করব, এবং এই ধরনের রাজনীতিগুলো নিয়ে, খাদ্য নিয়ে রাজনৈতিক প্রশ্নগুলো আসলে আপনাকে বেশি করব। যে আমরা দেখছি বিভিন্ন আইন আছে, বাণিজ্য চুক্তি আছে, সামাজিক নিরাপত্তার সাথে বিষয়গুলো খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত, এগুলো আমরা জানি বা বলি, কিন্তু এই যে এইটাকে খাদ্য নিরাপত্তাকে প্রভাবিত করতে, যে আপনি একটু আগে বলছিলেন সেই কোম্পানিগুলোর নাম, বিভিন্ন হাইব্রিড বা জিএমও যে খাদ্যের প্রবর্তন, এবং এটার এবং আপনার ভিটামিন চাহিদা মেটানোর নামে যে গোল্ডেন রাইস আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং বিভিন্ন কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষাও সেভাবে করা হয়নি, এরকম আরো আমি তো জাস্ট কয়েকটা উদাহরণ বলছি বা কিন্তু আমি জানি যে আপনার কাছে বিস্তর এই বিষয়ে আপনার কাছে আছে আলোচনা করার মতন বিষয় এবং উদাহরণ দেওয়ার মতন বিষয়। আমাদের প্রশ্নটা হচ্ছে যে কাদের স্বার্থ আসলে এই চুক্তিগুলোর মাধ্যমে রক্ষা করা হয়, এবং সেখানে আসলে আমরা কোথায়, মানে আমরা সাধারণ যে ভোক্তা বা আরো যারা একেবারে খাবার পাচ্ছে না, ক্ষুধার মধ্যে যারা যারা থাকছে, সেই মানুষগুলো কোথায়, এই আলোচনাটা যদি আপনি একটু করেন। ধন্যবাদ সঞ্চালক, সবার কথাই আসলে শুনছিলাম। একটা বিষয় যে আমরা যে দুনিয়াতে আসলে আছি, আমরা একটা পদ্ধতিগত বৈষম্য, তাই না, একটা একদমই হিস্ট্রিক্যাল একটা সিস্টেমেটিক ডিসক্রিমিনেশনের মধ্যে আসলে আছি, এটা কেউ আসলে অস্বীকার করতে পারবে না, এবং খুব বেশি এথনোসেন্ট্রিক আসলে আমাদের চিন্তা ভাবনা, খুব বেশি মানুষ কেন্দ্রিক। আবার এটা বাংলাদেশের পার্সপেক্টিভে বললে খুব বেশি মানুষ কেন্দ্রিক বলতে আবার অনেক বেশি বাঙালি কেন্দ্রিক। হ্যাঁ, বাংলাদেশে তো বাঙালি বাদে অন্যান্য আসলে আদিবাসীরাও আছেন, আমরা সেই প্রশ্নটিও আসলে আনি না। আবার যদি আমি একটা ইয়েতে দেখি, অনেক বেশি হয়তো বা পুরুষ কেন্দ্রিক এইসব চিন্তা ভাবনা। তো খাদ্য নিরাপত্তা এই বিষয়টি যখন আসলে বলা হয়, যদিও আমরা বলি আসলে খাদ্য সার্বভৌমত্ব, কারণ এটা খাদ্য নিরাপত্তা বলতে আসলে কি বোঝায়, এটি বোঝার জন্য আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি। সেটা একদমই শাহপরীর দ্বীপ থেকে শুরু করে একদম বান্দরবানের পাহাড়ের উপরে, সুন্দরবনের মধ্যে, হাওরে, চরে, দ্বীপে, সমস্ত জায়গাতে বিভিন্ন রকম মানুষের সাথে কথা বলেছি। এমনকি ঝালকাঠির কীর্তিপাশা, যেটা খুবই সম্ভ্রান্ত একটি অঞ্চল বাংলাদেশের, বেশ ধনী বনেদি পরিবারেরা আছেন, আমি তাদের কাছেও গিয়েছিলাম আসলে বিষয়টি বোঝার জন্য। তো খাদ্য নিরাপত্তা বলতে আদতেই আসলে কি বোঝায়, এটা নিয়ে যথেষ্ট রকমের তর্ক আছে, কারণ খাদ্য ইটসেলফ হচ্ছে যে একটা রাজনৈতিক,
সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক বিষয়। কারণ খুব ইন্টারেস্টিং হবে, 2007-08 বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান এই অঞ্চলে ইঁদুর বন্যা হয়েছিল, র্যাট ইনফেস্টেশন বলে, বাঁশের মরক লেগে এটা 30-40 বছর পর পর হয়। হ্যাঁ, পরবর্তীতে এটি তখন ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল এবং পরিস্থিতি এমন ভয়াবহ হয়েছিল যে তৎকালীন সরকারকে বাধ্য হয়ে বান্দরবান যেতে হয়েছিল। তো তার পরবর্তীতে তারা খাদ্য সহযোগিতা দিয়েছিলেন। তো তারা ওইখানে পাহাড়িদের জন্য, বিশেষ করে ম্রো গ্রাম ছিল, ম্রোদের জন্য সিদ্ধ চাল নিয়ে গিয়েছিলেন। তো ম্রোরা কিন্তু ওই চাল নেয়নি, কারণ ম্রোরা সিদ্ধ চাল খায় না, ওরা আতপ চাল খায়। তাহলে খাদ্য নিরাপত্তা আসলে কাকে আসলে বলবেন? মনে করেন যে আমার প্রোটিনের চাহিদা আছে, আমি একটি হিন্দু গ্রাম, আপনি গরুর মাংস নিয়ে আসলে হবে না, বা একটি মুসলিম গ্রাম, আপনি একটি শূকরের মাংস নিয়ে আসলে হবে না। তার মানে খাদ্যের একটি সাংস্কৃতিক এবং হচ্ছে যে বিশ্বাসগত বিষয়, সামাজিক অনেক রকমের পার্সপেক্টিভ আছে খাদ্যের। তো এই রকম জটিল যখন আসলে খাদ্যের বিষয়, তো আপনি আপনার যে প্রশ্নটি, এতে কে লাভবান হয়, কে নিয়ন্ত্রণ করে, এই যে আমরা প্রথমেই বলেছি যে একদমই সিস্টেমেটিক যে ডিসক্রিমিনেশন, যারা এটি নিয়ন্ত্রণ করে, এই দুনিয়া যে আসলে 80 এবং 20-এ ভাগ হয় একটা দুনিয়া, এটা আমরা তেভাগার সময়ও দেখেছি, টঙ্ক আন্দোলনের সময়ও দেখেছি, আমরা হচ্ছে যে নানকার বিদ্রোহের সময় দেখেছি, আমরা প্রত্যেকটা সময় কিন্তু এমনকি ফুলবাড়ি আন্দোলন বা ইকো পার্ক বিরোধী আন্দোলন বা ভাসান পানির আন্দোলন, হাওড়ে পূরবী যেটি আসলে যে অঞ্চলের কথা আসলে বলছেন, সব সময় কিন্তু মানুষ এই রকমের একটা পদ্ধতিগত বৈষম্যের বিরুদ্ধে আসলে বলেছেন। সেটা কৃষি সমাজ কিংবা আমরা পাহাড়ের জমিয়া সমাজের কথা বলি। এখন যে গল্পটি আমরা শুরু করেছিলাম 60-এর দশক থেকে, যেটা ফোর্ড ফাউন্ডেশন, রকফেলার, তার পরবর্তীতে নিয়ন্ত্রণ কিন্তু নিয়েছে আসলে কোম্পানিরা, একদমই কর্পোরেট কোম্পানিরা, এবং সেটা দীর্ঘ সময় চালিয়েছে। এবং তার পরবর্তীতে কিন্তু এই যে HYV, হাই ইল্ডিং ভ্যারাইটি, এটির পরিবেশগতভাবে এটি অনেক বেশি মার খেয়েছে। এটির উৎপাদন কিংবা এটির যে ফলন এবং সব দিক থেকে আসলে এটা অনেক বেশি লাভবান হচ্ছিল না, একতরফা এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। তার পরবর্তীতে নিয়ে আসা হয় হাইব্রিড বীজ। হাইব্রিড হচ্ছে যে আপনার এটা মেল স্টেরাইল একটা বীজ, এটার পুং বন্ধা করে দেওয়া হয় প্রথমেই। এটা প্রথম প্যাকেটের গায়ে লেখা আছে যে এই বীজ পরবর্তী বছরে আর বীজ হিসাবে ব্যবহার করা যাবে না, তার মানে প্যাকেটের মধ্যে লেখা। তার মানে আমাদের যে বীজের কনসেপ্ট, সেটিকে চুরমার করে দেয়া হয়েছে, একদম ভেঙে চুরে দেয়া হচ্ছে। তো এই হাইব্রিডটা কিন্তু নিয়ে আসা হয়েছিল 1998 সনে, আপনাদের মনে আছে বাংলাদেশে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, এবং সেই বন্যায় 4টি শর্ত দিয়ে এই ব্রাকের যে সুফলা আমরা দেখছি এখন, ব্রাক যে 4টি শর্ত দিয়ে, শর্তগুলো ছিল যে এই কোম্পানিগুলো বাংলাদেশে আসলে হাইব্রিড বীজের টেকনোলজি উৎপাদন করবে এবং কৃষকের কাছে এই পদ্ধতি নিয়ে যাবে। কিন্তু আপনারা কেউ কি সেটি দেখতে পাচ্ছেন? আমরা কি কেউ দেখতে পাচ্ছি? আজকে আমাদের বাজার সয়লাভ হয়ে গেছে হচ্ছে হাইব্রিড বীজে, এবং অধিকাংশ চাইনিজ বীজ, তাই না? যেহেতু চায়না আমাদের বাজারের অধিকাংশ জিনিস নিয়ন্ত্রণ করে, সেই ক্ষেত্রে বীজের বাজারটা আসলে চায়নার দখলে। শুধুমাত্র ধান ছাড়া, ধান যেটা বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন, যেটা BADC, বাংলাদেশের একদমই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যাকে আমরা শক্তিশালী হতে দেইনি, ঠিক আমাদের পাট কলের মতো, মানে আমাদের পাটকে যেভাবে আমরা দেইনি, ঠিক এইভাবে আমরা বীজকে আসলে দেইনি। তো সেটা থেকে আসলে কিন্তু সবজির বীজ 90% হচ্ছে যে এইসব কোম্পানিদের দখলে। পরবর্তীতে যেটি আপনারা একসাথে আলোচনাতে আসলে নিয়ে এসেছেন, এটা কিন্তু ধারাবাহিকভাবে এসেছে। এই গ্রিন রেভলিউশন কিন্তু যারা শুরু করেছিলেন, যারা নিয়ন্ত্রক, যারা কর্তৃত্ব বাহাদুরি করেছেন, তারাই আসলে বলছেন যে গ্রিন রেভলিউশনের ফলে পৃথিবীর জমি, পানি, মাটি, স্বাস্থ্য, পরিবেশ, জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য আমাদের আসলে বিকল্প কোনো কিছু, কার বিকল্প বলতে তারা আরো অনেক বেশি মনোপলি কন্ট্রোল নিয়ে আসতে চাচ্ছেন, যার জন্য তারা জেনেটিক্যালি মডিফাইড সিডের প্রবর্তন করেছেন। আমরা বলি জিনগত বিকৃত বীজ, কারণ এতে জেনেটিক পর্যায়ে বীজকে বিকৃত করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে প্রথম যেটি করা হয়েছে সেটি হচ্ছে বিটি বেগুন। আপনারা জানেন যে বাংলাদেশ প্রথম বিটি বেগুন, বাংলাদেশ, ভারত এবং ফিলিপাইনে এই গবেষণাটি শুরু হয়। এটা USAID এর একটি প্রকল্প, মার্কিন সংস্থা আপনারা জানেন, এবং আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি যারা টেকনিক্যাল সাপোর্ট দেয়, এবং এইখানে যে বিটি যে জিনটি ব্যবহার করা হয়েছিল সেটির প্যাটেন্ট করা হচ্ছে মনসান্টো এটি দিয়েছিল। এইখানে
1995 সনে একটি চুক্তি হয়। আমি যে সনগুলা বলছি, এখন আপনারা কেউ বলতে পারেন কেন আমি সনগুলা বলছি। আমি সনগুলা বলছি এটি মনে করার জন্য, আপনারা অনেক কিছু মনে করতে পারেন, ওই সনে কে ক্ষমতায় থাকে কি থাকে না, ওই সনে পৃথিবীতে আসলে কি ধরনের রাজনৈতিক দরবার ঘটে, এটি যাতে আসলে মনে করতে পারেন। 2005 সনে কিন্তু একটি চুক্তি হয়, সদ্গুরু চুক্তি, যে চুক্তিতে স্পষ্ট উল্লেখ আছে এই বিটি জিন যে বেগুনের মধ্যে প্রবেশ করানো হবে সেই বেগুনের মালিক এই চুক্তি অনুযায়ী এই এই জিনের যে মালিক সে হবে, মানে মনস্যান্টো হবে। বাংলাদেশের 9টি বেগুনের জাতে আসলে এই জিনটি প্রবেশ করানো হয়েছে, এবং বিটি 1, বিটি 2, বিটি 3, বিটি 4 বাংলাদেশের অসাধারণ বেগুনের জাত। একটি বেগুনের নাম শুধু বলছি, রংপুরের খটখটিয়া। রংপুরে খটখটিয়া নামে একটি গ্রাম আছে, এটি রংপুর সদরে। সেই গ্রামে বিটি বেগুনের মাঠ পর্যায়ের ফিল্ড ট্রায়াল হয়েছে। এই যে খটখটিয়া বেগুন যে গ্রামের, এটি হচ্ছে অরিজিন, এটি হচ্ছে বেগুনের উৎপত্তি স্থল, খটখটিয়া বেগুনের উৎপত্তি স্থল। বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের সিবিডির সিগনেটরি, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ওই সনদ অনুযায়ী কোনো ধরনের শস্য ফসলের উৎপত্তি স্থলে কোনো ধরনের বায়োটেকনোলজিক্যাল গবেষণা নিষিদ্ধ। তা আমরা তো সেটি করেছি। আমরা খটখটিয়া গ্রামে আসলে এই বিটি বেগুনের ফিল্ড ট্রায়াল করেছি। কৃষকেরা কিচ্ছু জানে না, কারণ আমরা কিন্তু ওই সময়ে যারা এই প্রকল্পের সাথে জড়িত ছিলেন, সরকারের বিজ্ঞানী, অসম্ভব ভালো ভালো বিজ্ঞানী আছেন, কিন্তু তাদের সাথে আমরা কথা বলেছি, মিডিয়াতে এসেছে, গণমাধ্যমে এসেছে, তারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি, তারা কৃষকের প্রশ্নের উত্তর দিতে পারেনি, এবং কৃষকরা পরবর্তীতে এটি চাষ করেনি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন ক্লাইমেট চেঞ্জের কথা বলে, ক্লাইমেট চেঞ্জ অবশ্যই হচ্ছে যে এই যে বাস্তবতা 200 বছরে পৃথিবীতে যে ধরনের চুরমার করা হয়েছে, বিশৃঙ্খল দৃশ্য তৈরি করা হয়েছে, পৃথিবীতে যেভাবে খুন খারাপি তৈরি করা হয়েছে উন্নয়নের নামে, তাতে পৃথিবীর জলবায়ু যেভাবে আসলে বদলে গেছে এটি ঘটছে। কিন্তু এটিকে পুঁজি করে এখন আবার একটি নতুন বিনিয়োগ তৈরি করেছে, যেখানে ঠিক আবার একটু মনে করে দেখেন যে 60-এর দশকে যারা এগিয়ে এসেছিলেন, রকফেলার বা ফোর্ড ফাউন্ডেশন, এখন ঠিক এরকম কনসোর্টিয়াম বা ফাউন্ডেশন এগিয়ে আসছেন, যেমন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তারা জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনে সবচেয়ে বেশি পুঁজি বিনিয়োগ করছেন, এবং এটিকে বলা হচ্ছে ক্লাইমেট রেডিজিন। তো এই ক্লাইমেট রেডিজিন সবচেয়ে বেশি পেটেন্ট করছে হচ্ছে বিভিন্ন কোম্পানিরা, যেমন বায়ার কিংবা সিনজেন্টা, তাদের অধিকাংশ পেটেন্ট আছে, বিশেষ করে ধানের। আমরা যখন যখন ধানের গল্প আসলে বলছিল, আমরা এটা কৃষকদের সাথে আসলে সবসময় বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। এই যে আমরা ধানের কথা বলি, আপনারা জানেন যে এই ধানের আদি আবাসস্থল, ধান পৃথিবীতে প্রথম, আপনারা জানেন পৃথিবীতে প্রথম মানুষ যে উদ্ভিদটিকে খুঁজে পেয়েছিল সেটি হচ্ছে বাঁশ। আমরা যে বাঁশ দিয়ে কাজ করি, পরে যে আসলে উদ্ভিদটিকে মানুষ খুঁজে পায় গম, এবং ধান হচ্ছে তার 4র্থতম আবিষ্কার। এবং এই ধান খুঁজে পেয়েছে হিমালয় অববাহিকায়, মানে বাংলাদেশে, এবং তার প্রচুর নজির আছে। একটি নতুন আর্কিওলজিক্যাল গবেষণা হচ্ছে যে বাংলাদেশ ধানের আসলে আদি উৎপত্তি স্থল। এবং ধান যে পরিভ্রমণ করেছে, ভারত অঞ্চলে, চীনে গিয়েছে, জাপানে গিয়েছে, মধ্যপ্রাচ্যে গিয়েছে, ইউরোপে গিয়েছে, আমেরিকাতে গিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে ধানের এই জার্নি, এই ভ্রমণ আজকে সুইজারল্যান্ডে আটকে ফেলছে আসলে সিনজেন্টা, কারণ সিনজেন্টা একটা সুইস কোম্পানি, সে আটকে ফেলছে। এবং ধানের যে আপনার বোটানিক্যাল নেম অরাইজা সেটাইবা, এটি হয়তো বা বদলে হয়ে যাবে অরাইজা সিনজেন্টা। এটি তো আসলে আমরা হতে দিতে পারি না। এবং এই যে কোম্পানিরা, আপনি যেটি আসলে বলছিলেন, এই কোম্পানিরা যতগুলো জাতিরাষ্ট্র আছে, সেই সব জাতিরাষ্ট্রের যে দেশীয় সরকার আছে, তার প্রতিষ্ঠান আছে, তাকে বাধ্য করে তার বীজ নীতিকে আসলে নিয়ন্ত্রণ করে, তার কৃষি নীতিকে নিয়ন্ত্রণ করে, এবং সেইভাবে ক্লজ তৈরি করে, এমনকি বায়োসেফটি গাইডলাইন বলেন, সমস্ত কিছু তারা আসলে নিয়ন্ত্রণ করে দেয়। এটি শুধু বাংলাদেশে নয়, এটি এশিয়ায়, এটি দক্ষিণ এশিয়ায়, সর্বত্র আসলে এরকম চলছে। তো এই যে একতরফা নিয়ন্ত্রণ, এই একতরফা নিয়ন্ত্রণে কি হচ্ছে তা তো এই করোনা কালে খুব স্পষ্টই আমরা টের পেয়েছি। করোনা কালে যখন সারা দুনিয়া লকডাউন হয়েছিল, সারা দুনিয়া যখন লকডাউন হয়েছিল, সারা পৃথিবীর কৃষকেরা, কৃষকেরা, জুমিয়ারা যারা আদিবাসী আছেন, বাঙালি বা অন্যান্য, সারা পৃথিবীর, তারা লকডাউন হয়েছিলেন না। তারা তাদের কাজ করেছেন, তারা নির্ঘুম থেকেছেন, তারা সারা পৃথিবীর মানুষের এবং অন্যান্য যে প্রাণ আছে তাদের খাদ্য আসলে জুগিয়েছেন, এবং তারা নিজেরা বীজ বিনিময় করেছেন। ছোট হলেও তারা প্রমাণ করেছেন যে
এই রকম কোম্পানির আসলে কোনো দরকার নাই, এই রকমের একতরফা নিয়ন্ত্রণের দরকার নাই। এটা করোনা কালের যত ছোট হোক ঘটনাটি, এটি বাংলাদেশের বিভিন্ন গ্রামে ঘটেছে, এটা আমরা আসলে খবর নিয়েছি, এটি দক্ষিণ এশিয়ারও বিভিন্ন গ্রামে ঘটেছে। এই রকম ছোট ছোট ঘটনা প্রমাণ করে দিচ্ছে আমাদের আসলে এরকমের বহুজাতিক নিয়ন্ত্রণ, খবরদারি বা কর্তৃত্বের আসলে কোনো ধরনের আসলে দরকার নাই। সঞ্চালক, আপনি কি শুনছেন? জি জি, ধন্যবাদ। আমি এখন আচ্ছা। আবার লাকির আলোচনায় ফিরে যাই। আমি আপনার কথা পুরোটাই শুনেছি এবং আপনার এই আলোচনাগুলো আসলে আমাদের জানা দরকার ছিল। আমি আবার যেখানে লাকিকে থামিয়েছিলাম, ওকে আমরা ধান ক্রয়ের ক্ষেত্রে যে বাণিজ্য বা যে অব্যবস্থাপনা এবং পরিবহন নিয়ে উনি বলছিলেন, তো লাকি আক্তার যদি সেই জায়গা থেকে আবার শুরু করেন, আমি আর বিস্তারিত প্রশ্নে যাব না। আমার ধারণা যে উনি নিজেই জানেন কত কি উনি বলবেন। লাকি আক্তার। ধন্যবাদ। আসলে পাভেল পার্থ এবং পূর্বীদি দুজনে খুবই চমৎকার আলোচনা করছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি পাভেল পার্থদের আলোচনার সূত্র ধরে আলোচনাটা আমি আমার পরিবহন সেক্টরেও যে অব্যবস্থাপনা আছে সেই বিষয়টা নিয়েও বলবো। তা আমি বলছি যে উনি বলছিলেন যে সিনজেন্টা সহ বিভিন্ন কোম্পানিগুলো কিভাবে তারা তাদের বীজের যেমন নিয়ন্ত্রণ নিয়েছে। আমি এটার একটা মাঠ পর্যায়ের একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি। 2017 সালের আমি কিশোরগঞ্জের দামানটুলি গ্রামে গিয়েছিলাম। তো দামানটুলি ওখানে আচ্ছা আমাদের একটা কৃষক সমিতির উদ্যোগে একটা আমরা ছোট একটা গ্রাম বৈঠক করছিলাম। তো সেখানে আমাদের কৃষকরা বলছিলেন যে তারা কিভাবে আসলে এই এই কোম্পানিগুলোর শিকার হন, কিভাবে খুব খোলা মনে তারা বলছিলেন যে ধরেন একবার হচ্ছে তাদের গ্রামে ধান খেতে প্রচুর হচ্ছে মানে ধানের রোগ ধরা পড়ছিল এবং তারা বুঝতে পারছিলেন না আসলে এটা কি রোগ হয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এইটার জন্য হচ্ছে মানে যারা এই সহযোগিতাটা পাবেন সেটা হচ্ছে আমাদের সরকারের কৃষি মন্ত্রণালয়, তারা হচ্ছে সহযোগিতা করে থাকেন এবং তাদের দায়িত্বই হচ্ছে যারা ধরেন মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা মাঠ পর্যায়ে গিয়ে কোন ফসল অবস্থায় আছে, কোথাও রোগ হলো কিনা, তাহলে সেক্ষেত্রে কোনো পরামর্শ লাগলে তাহলে তারা সেটা দিয়ে থাকেন। তো দেখা গেছে যে বারবার তারা কৃষি কর্মকর্তাদেরকে আসতে বলছেন, তারা আসেননি। এবং এইটা শুধুমাত্র যে ওই সময়ের ঘটনা তা না, এটা আমি বিভিন্ন যখন গিয়েছি প্রায় কৃষকরাই একই অভিযোগ করেন যে যারা দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তারা থাকেন অনেক ক্ষেত্রেই তারা হচ্ছে আসেন না। তারা দেখা যায় যে মানে এখানে কি আমি ছোট্ট করে, আমি এটা একটু যুক্ত করে আমি বলছি ওকে, না আমি একটু আপনার কথার সাথে একটু আমার অভিজ্ঞতা আপনার কথা শেষে শেয়ার করব। আচ্ছা জি, আপনি শেয়ার করবেন। বলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তিনি বলছেন যে যখন হচ্ছে তারা না তারা দেখা যাচ্ছে যে বাজারের থেকেই তারা হচ্ছে হয়তো কিছু গণ্যমান্য ব্যক্তির সাথে কথাবার্তা বলে চলে যান এবং তার গাড়িও ওই মাঠ পর্যায়ে অনেক সময় হচ্ছে ঢোকে না আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের বিভিন্ন যারা কোম্পানি এগুলো আছেন তারা এই সময়গুলো এইগুলোকে হচ্ছে আসলে হাতিয়ার হিসেবে নেন। তারা হচ্ছে মাঠ পর্যায়ে যান, গিয়ে বলেন যে আমাদের এই সারটা ভালো, এইটা নেন, এইরকম কথাগুলো বলে তখন কিন্তু এক প্রকার তখন নিরুপায় থাকেন অনেক ক্ষেত্রেই। তারা কিন্তু হচ্ছে অধীনস্থ স্বীকার করেন। তখন তারা আচ্ছা ঠিক আছে আমি একটু এবার দেখি, উনি যখন বলতেছে আমি বোধহয় এই বীজটা ব্যবহার করে দেখতে পারি। কখনো কখনো তারা আলু ওই বীজ নিচ্ছেন, সেটা দেখা যাচ্ছে যে ধান খেতেই হচ্ছে সেটা পচে যাচ্ছে। কিন্তু ওগুলো অনেক ক্ষেত্রে যে ফিল্ড টেস্ট হচ্ছে বা ইয়ে হচ্ছে এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কৃষকরা বুঝতে পারেন না। তো আমি বলতে চাচ্ছি যে মাঠ পর্যায়ে যার যেটা দায়িত্বপ্রাপ্ত সরকারের যেটা এই যে অব্যবস্থাপনা সেটার একটা ফলাফল হিসেবে কিন্তু এরা হচ্ছে ঢুকে যাচ্ছে। আবার যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছে কেন্দ্রীয় ভাবে তারা কিন্তু এই ধরনের যারা কোম্পানিগুলো আছে তাদেরকে নানানভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে তারা তাদের লাভালাভের কথা করে এবং তারা যেহেতু যে ধরনের উন্নয়নের নীতি তারা গ্রহণ করছেন, যেই উন্নয়নের নীতির মধ্যে ধরেন প্রাণ প্রকৃতি পরিবেশকে হচ্ছে থোড়াই তারা কেয়ার করছেন এবং সেখানে তারা এই কৃষকদের একটা বৃহৎ যে অংশ কৃষক তাদের কথা তারা ভাবছেন না, সাধারণ মানুষের কথা ভাবছেন এবং সেগুলোকেই তারা প্রমোট করে যাচ্ছেন। ফলে এটা একটা সার্বিক সংকটে পরিণত হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি ধান ক্রয় নিয়ে বললাম যে শুধুমাত্র ধান ক্রয়ের মানে সংকট কি এটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখবেন যে আসলে আমাদের কৃষিতে সংকটটা কত প্রবল। একজন কৃষক মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিন্তু গ্রাম পর্যায়ে একে তো দেখা যায় যে কোনো মানে সংরক্ষণাগার ওইভাবে গড়ে ওঠে নাই।
দেখেন হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, কিন্তু গ্রাম পর্যায়ে কৃষক তার এই ফসল যে সংরক্ষণ করবে সেই রকম ব্যবস্থা খুবই কম, সংরক্ষণাগার নাই, যে সেগুলো খুবই মানে একেবারে সিন্ডিকেটের, আর বাকি প্রমোট হচ্ছে সেগুলোই যেগুলো হচ্ছে ধরেন ব্যক্তি মালিকানাধীন বা কোম্পানির, এবং সেগুলো খুবই অনেক টাকা লাগে, সেই কারণে হচ্ছে অনেক সময় কৃষকরা সেটা পারেন না, পরিবহন খরচ অনেক বেশি, সেখানে রাখতে পারেন না, ক্ষুদ্র তারপরে কৃষকরা ধরেন ওই যে সেইটা আসলে পান না। মার খেয়ে যাচ্ছেন। শুধু তাই না, আপনারা একদম একেবারে গ্রাম পর্যায়ে যেটা দেখা যায় যে এই যে ধান ক্রয় করতে গিয়ে যে একটা মানে ঘটনাটা ঘটে, যেমন ধরেন এই এখন এই বিশৃঙ্খলা রোধ করার জন্য লটারি করা হচ্ছে, যে আমরা তারা হচ্ছে খোদ কৃষকের কাছে কিনবো, এই জন্য কিছু কিছু জায়গায় তারা লটারি করা হচ্ছে। তো লটারিতে কাদের নাম থাকে? যারা কৃষি কার্ড করে, কৃষি কার্ডের ধারী যে কৃষক, তাদের নাম লটারিতে উঠে। ঘটনা হচ্ছে গ্রাম পর্যায়ে আমরা কথা বলে দেখেছি যে কৃষি কার্ড যারা পান, অনেক সময় খোদ কৃষকরাই কৃষি কার্ড পান না, এবং তারাই পান যারা হচ্ছে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী ক্ষমতাসীনদের সাথে যুক্ত থাকেন, তাদের কাছে কৃষি কার্ড থাকে অনেক ক্ষেত্রে, এবং যারা মানে প্রকৃত কৃষক এটা খুবই কম কম তারা হচ্ছে কৃষি কার্ড পান। ফলে যারা লটারির মাধ্যমে সেই কৃষকরাই আসলে পান মানে সুযোগ সুবিধাটা পান যে তারা ধান বিক্রি করবেন, যাদের হচ্ছে ওই কৃষি কার্ডটা থাকে। তো আমি বলতে চাচ্ছি যে এটা আসলে একটা সার্বিকভাবে একটা রকমের সংকট। আপনারা দেখেন এই যে পাটের কথা বলতেছিলেন আমাদের পাবেল দা, আমি একটা ছোট্ট যোগ করি যে পাটের আমরা পাট শিল্পের কথা বলছি, যেখানে হচ্ছে ব্যাপক এখানে যারা শিল্পের যারা শ্রমিকেরা তারা যেমন ভুক্তভোগী হচ্ছেন, একইভাবে এই পাট তো উৎপাদন করেন এবং যারা চাষিরা তারা তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। এমনিতেই প্রতি বছর পাটেরও দাম ঠিক মতো পাওয়া যায় না, অথচ আমরা বলতাম যে পূর্ববিধি প্রথমে আলোচনা করছেন যে আমরা সোনার ফসল, সোনার ধান, সোনালি আসতো পাটও ছিল, সেই পাট আজকে দেখেন পুরো বেসরকারি মালিকানাধীন ভাবে বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হলো, এবং কোনো আমাদের এই যে যারা চাষি তাদের কথাও কোনো বিবেচনায় নেওয়া হলো না, তাদের কথা কোনো বিবেচনায়, একে তো তারা ঠিক মতো দামও পান না। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবহনের কথা, এটা একটা খুবই মারাত্মক একটা সংকট। যেমন আপনার যখন হচ্ছে মানে ধরেন বন্যাগুলো হয়, এইবার মানে বন্যা নিয়েও কথা বলে অনেক কথা বলার আছে, কারণ বন্যাগুলো অনেক ক্ষেত্রে মানব সৃষ্ট। আপনি এইবারের বন্যার অভিজ্ঞতা একটু যদি আমাদের শেয়ার আমি একটু করেন। বলি, বন্যাগুলো এখন তো ধরেন বন্যাগুলো দীর্ঘস্থায়ী, এখন এইবারের বন্যায় কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি হচ্ছে গত কয়েকদিন আগে 3-4 দিন আগে আমি কথা বলছিলাম এই আমাদের পূর্ববিদিদের এলাকার একজন লোক, মাঝখানে একটু কমেন্ট শেয়ার করে নিচ্ছি, লাকি আক্তারকে একটু থামিয়ে দুইটা কমেন্ট একটু পড়ে নেই। লাকি আক্তার আমাদেরকে কমেন্ট দিয়েছেন মুক্তা বিশ্বাস, উনি লিখেছেন সত্যি সোনার দেশের মানুষ আমরা, দেশের প্রতি ভালোবাসার পাশাপাশি অন্তর থেকে যত্ন নেওয়াটাও একান্ত জরুরি সব বাঙালির অন্তরে। ধন্যবাদ আয়োজকদের, শুভকামনা মাটির মানুষদেরকে যারা মুখরিত করছেন আজকের সন্ধ্যা আপনাদের প্রতি এটা। এবং একই সাথে কৌশিক আহমেদ আবার লিখেছেন, এটা পাভেল পার্থের আলোচনার প্রেক্ষিতে যতটুকু বুঝতে পারছি, যে সব কর্পোরেটদের হাতে বীজ যেতে দেওয়া উচিত না, আমাদের মনে হয় গ্লোবাল কৃষি কর্পোরেটদের বিরুদ্ধে কথা বলতে হবে বেশি, এবং পৃথিবীর সব মানুষেরই এটা স্বার্থের ব্যাপার। এই দুটি কমেন্ট এই পর্যন্ত। লাকি আক্তার। ধন্যবাদ। আমি শুধু যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যখন ওই আমাদের যে নেত্রকোনার হাওরের নিরঞ্জন দার সাথে কথা বলছিলাম, তিনি একজন সম্ভ্রান্ত কৃষক, প্রায় প্রতি বছর হচ্ছে দেখা যায় মানে প্রতি প্রায় 3 থেকে 400 মন ধান তার ওঠে, তো এবারও উঠেছে, এবং তিনি মানে 2017 সালে যখন গেছিলাম তিনি একদম সবকিছু হারিয়েছেন একেবারে বন্যায়, তার ফসল তো গেছে, তার গরু চোখের সামনে তার গরুকে দেখেছেন যে না খেয়ে মরে গেছে, কারণ কোনো গবাদি পশুর খাবারও তো নেই, ছিল না সেই সময়টা। তো আমি যখন ওই সময়টাতে মানে বেশ কিছুদিন হাওড় এলাকায় কাজ করার সুবিধা আমি দেখেছি যে কিভাবে একটা এত সুন্দর একটা অঞ্চলকে মানে এই যে উন্নয়নের নাম করে পুরো ধ্বংস করে ফেলা হলো। এই যে বন্যাগুলো, যেমন ধরেন প্রাকৃতিকভাবে যে পানির প্রবাহ, সেই প্রবাহগুলোকে আটকে দেওয়া হলো, যেখানে কোনো বেড়িবাঁধের প্রয়োজন নাই সেখানে অযাচিতভাবে বেড়িবাঁধ দেওয়া হলো, এবং বাঁধগুলো এমন এমন সময় নির্মাণ করা হলো সেখানে যেমন দেখা যাচ্ছে মাত্র অল্প কয়েকদিন হয়তো পানির জন্য হচ্ছে আসা বাকি আছে, সেই সময়টাতে হচ্ছে বাঁধ নির্মাণ করা হলো যেটা পানির স্রোতের সাথে সেটা ভেসে গেল। এবং যখন হচ্ছে নদী খনন করার কথা তখন নদী খনন করা হলো না, নদী খনন করা হলো দেখা গেল এক জায়গায় এরকম যে নদী খনন করে পাশেই মাটি রাখছে, আবার সেই পানিতে আবার সেই মাটি গিয়ে নদীতে পড়ছে। তো এটা একেবারে যে একটা অব্যবস্থাপনা, এবং এইটার পেছনে যে এত লক্ষ লক্ষ টাকা হচ্ছে ব্যয় হচ্ছে, সেটা কিন্তু একেবারে যদি বলবো জলেই যাচ্ছে, এবং এটার ক্ষতিগ্রস্তটা হচ্ছে একটা সার্বিক, শুধুমাত্র ফসল না, পুরো প্রাণ বৈচিত্র্য সমস্ত কিছু। এবং
হাওর অঞ্চলের এই যে একদিকে তো ধরেন এই যে বীজের সংকট আছে, এই এই ধরনের আন্তর্জাতিক খাদ্য রাজনীতির তো একটা বড় সংকট আছে, তার মধ্যে এই যে দেশীয় ভাবে যে এই যে সংকটগুলো তৈরি করা হচ্ছে সেটা একটা বড় রকমের সংকট হিসেবে সামনে আসছে। তো আমি বলতে চাচ্ছি যে তিনি বলছিলেন যে এইবারের বন্যাটা আরো ক্ষণস্থায়ী হতে, দীর্ঘস্থায়ী হতে, তার জন্য এটা আরো সংকটে পরিণত হচ্ছে। কারণ একদিকে হচ্ছে করোনার কারণে হচ্ছে এমনিতেই কৃষক হচ্ছে তার যে ফসল তিনি মানে বাজারজাত করতে পারে নাই, কারণ পণ্য পরিবহনের একটা ব্যাপক সংকট ছিল। এবং বরাবরের মতো এবারও কিন্তু যে লাভজনক দামে যে ধানটা বিক্রি করার কথা সেটা কিন্তু ঠিক মতো করতে পারেনি গত বছরের তুলনায়, যদিও এটা একটু বেশি। কিন্তু এই যে সংকটটা, এই সার্বিক সংকটটাই কিন্তু আমাদের আসলে একটা কৃষি সংকট হিসেবে আবির্ভূত হচ্ছে। এবং এই বন্যাগুলো দেখেন একেবারে পাহাড়ের ঢল থেকে নেমে আসা যে বৃষ্টির পানি, এটা একটা স্বাভাবিক প্রবাহ ছিল, কিন্তু দেখেন সেই পাহাড় থেকে শুরু করে সেখানে ধরেন যারা পাথর তুলে ফেলছে, সেটার কারণে সেখান থেকে মাটি চলে আসতেছে। এবং ওই পানির প্রবাহটাকে ঠিক করার জন্য যে নদী খনন করা, সেটা করা হচ্ছে না। তার মানে একটা সার্বিকভাবে একটা যে মানে অপরিকল্পিত উন্নয়নের বলি আমাদের কৃষি ব্যবস্থাটা হচ্ছে। এবং এইটারই, এবং অন্যদিকে আরেকটা বড় সংকট তো আমরা বলছি যে দামও পাচ্ছেন না। তো পূর্ববিধি যারা মতো যারা সম্ভ্রান্ত কৃষক আছেন, তারা তাদের মতো অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আর কৃষিকাজ করতে আমরা আর আগ্রহ পাচ্ছি না, জমি পড়ে রাখছেন, কৃষক কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন। মানে এটা খুবই একটা দুঃখজনক বিষয় যে যখন একই সাথে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে 1 ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না, আমাদেরকে কৃষি তাতেই আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হচ্ছে, সক্ষম করবে। অথচ আমরা তখন দেখছি যে এই মানে কৃষক কিন্তু আস্তে আস্তে তার কৃষি কাজ থেকে গুটিয়ে নিচ্ছে নিজেদেরকে, অন্যান্য পেশায় চলে যাচ্ছে। আর যারা ক্ষুদ্র কৃষক তারা ক্রমান্বয়ে ক্ষেত মজুরে পরিণত হচ্ছে। যারা মজুর তারা হচ্ছে অনেক সময় টিকতে না পারে, কাজ না পেরে এইরকম শহরে আসতে, তারপরে এইরকম করোনার মতো সিচুয়েশন এসছে, তখন সে আবারও যখন ফিরে যেতে চাচ্ছে, তখন সে আসলে কোথায় ফিরে যাবে, তার তো আর কিছু যাওয়ার নাই। সুতরাং একটা সার্বিক সংকটে আসলে ফেলে দেওয়া হয়েছে। এই যে উন্নয়নের নীতি, এই যে তথাকথিত উন্নয়নের আমরা যে নীতি, বুঝতে যে পারছি। নীতি, সেটাতে হ্যাঁ, আসলে আমরা সবাই ভুক্তভোগী। যেটা একেবারে কৃষি বা কৃষক বান্ধব যে নয়, এবং বছর বছর আমরা একই সমস্যাগুলো ফেস করছি, এবং কৃষকরা প্রতি বছর বছর তার ঋণের বোঝা বাড়ছে, এটা আমরা দেখছি। আমরা আবার যদি পূরবী তালুকদারের কাছে যাই, এটা আমার আমার মনে হয় অন্যদেরও প্রশ্ন হতে পারে বা আগ্রহের জায়গা হতে পারে, যে আমরা যেটা পূরবী তালুকদার বলছিলেন যে উনি এখন আর ওইভাবে ওনারা কৃষি নির্ভর নন আয়ের ক্ষেত্রে। তাহলে আমরা ওনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি কি কি দেখছেন। যে আমরা তো একটা জিনিস বুঝতে পারছি যে অতিরিক্ত সার ব্যবহার বা এই যে বিদেশি বীজের যে আমাদের পাভেল পার্থ আলাপ করলেন, এবং এই যে আমরা জমিতে বা পানিতে হাওরে বাদ দেওয়া ইত্যাদি মিলে যে কৃষির উপর যে সার্বিকভাবে একটা খড়গ নেমে আসা বা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার যে ব্যাপার, এবং ইকোসিস্টেম ধ্বংস হওয়া, সব মিলিয়ে আপনি এখন এটাকে কিভাবে বলবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন, বা আপনি এটাকে কি বলতে চান বা কিভাবে বলতে চান, আপনি যদি আমাদের জানান। ধন্যবাদ আর এখন সঞ্চালক। আপনার প্রতিক্রিয়াটা কি, এইটা আমি যদি বলতে চাই। জি। ধন্যবাদ। আসলেই এটাকে তো আসলেই কোনোভাবেই ইতিবাচক ভাবে দেখার বা ইয়ে করার সুযোগ নেই। এটা আসলে আমরা আসলে এতটাই কি বলা যায়, মানে এতটাই দুঃখ বা কষ্টের মধ্যে আমাদের হাওড় অঞ্চলের বা ইভেন বাংলাদেশের সব অঞ্চলের কৃষকরাই, আমার মনে হয় এটা তাদের একটা মানসিক খুব মানে মনোকষ্টের একটা বড় কারণ। কারণ এই যে ক্রমাগত পাভেল পার্থ বলেছেন, ক্রমাগত এই যে হাইব্রিড বীজ ব্যবহার করা, এবং আসলে কৃষক হাওড় অঞ্চলে শুধুমাত্র কৃষির কথা বললে তো হবে না, হাওড় অঞ্চলের একটা বড় জায়গা কিন্তু মাছও। আপনারা জানেন যে হাওড় অঞ্চলের জিওগ্রাফিটা আসলে 6 মাস পানি থাকে, 6 মাস জি। জি। শুকনো, মানে এক ফসলি জমি। এবং সেখানে কৃষক যেরকম ধানের উপর নির্ভর করে বা অন্যান্য রবি শস্যের উপর নির্ভর করে, ঠিক সেই কৃষকই আবার বর্ষায় কিন্তু সে মাঝি হয়, সে জেলে হয়, একই কৃষক। তো তার কিন্তু একটার সাথে আরেকটা খুব ওতপ্রোতভাবে জড়িত, এই কারণেই যে যখন যে ধানের জমিটায় হাইব্রিড বীজ ব্যবহার করা হচ্ছে বা ইউরিয়া সার বা লাল সার বা সাদা সার বলে টিএসপি সার যে ব্যবহার করা হচ্ছে, টিএসপি সেই সার। হ্যাঁ টিএসপি সার ব্যবহার করা হচ্ছে, সেই সারটা ব্যবহারের ফলে, বেশি মাত্রায় ব্যবহারের ফলে যেটা হয়, সেই জায়গাটায় যখন পানি আসে সেই জায়গাটা কিন্তু মাছ কম থাকে। এবং আমরা গত কয়েক বছর আগে একটা জিনিস দেখেছি যে
হঠাৎ করে মাছ মরা শুরু হচ্ছে, এবং হাওড় অঞ্চলের যত মাছ ছিল সব মাছ একদিনের মধ্যে, আমি যখন আমার বাড়িতে আমার বাবার সাথে ফোনে কথা বলি, হঠাৎ করে ইভেন এত তাড়াতাড়ি এই দুর্যোগটা এসছে যে হঠাৎ করেই এই মাছগুলো মরা শুরু হয়েছে। এবং এটা কোনো দিন, মানে এই যে আমার এত বছরের আমার জন্ম বা আমার বাবার জন্ম বা দাদার জন্ম, কোনোদিন তারা এই দৃশ্য তারা নিজের চোখে দেখেনি। তাদের কাছে এটা আসলে একটা মানে খুবই এত বছরে দেখেননি? আমি তো দেখিনি, আমার বাবাও দেখেননি, বা তারও বাবা, যে মাছের যে এই মরক, মানে আপনার বাবা দাদা তারাও দেখেননি? তারাও দেখেননি মাছের এই ধরনের মরক হতে। কোনো কারণে কেউ যদি কারো পুকুরে বা বিষ প্রয়োগ করে সেটা অন্য বিষয়, কিন্তু এই যে একদম বলা যায় যে সেই সুনামগঞ্জের হাওর হোক, টাঙ্গুয়ার হাওর হোক, বা নেত্রকোনার ডিঙ্গাপোতা হাওর হোক, সেখানে প্রচুর মাছের মরক হচ্ছে হঠাৎ করে। এবং এটা কিন্তু একটা পরিবেশগত একটা প্রভাব, এই যে এত কিছুর ব্যবহার জমিতে, হয়তো এটার গবেষণা এখনো চলছে যে কেন এই মাছের মরক। কিন্তু এই যে একটার পর একটা জিএমও বা একটার পর একটা এই ধরনের বীজ ব্যবহার, আমি আমার ছোটবেলায় দেখেছি প্রচুর গোবর সার ব্যবহার হতো। কারণ আমার গ্রামের প্রতিটা মানুষের, যে ধনী যে গরিব, প্রত্যেকটা মানুষের বাড়িতে অন্তত পক্ষে 5টা 6টা, এবং যে ধনী তার বাড়িতে 20টা 25টা, ইভেন 30টা 40টা 50টা গরু থাকতো, এবং তার একটা গোবরের একটা বড় সংগ্রহ থাকতো। সেই গোবর সে তার ধানের জমিতে হোক, তার সরিষার খেতে হোক বা পাট খেতে হোক, সে কিন্তু সেই গোবর সারটা ব্যবহার করত। কিন্তু এখন আসলে এটার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে কৃষক আসলে শশান্ত, এই যে 8-10 বছরের এই যে পরম্পরা, এই যে 8-10 বছরের ফসল নষ্ট, আজকে কৃষক ধার করে কৃষি, এবং আমরা যেটা আরো একটা বাস্তবতা হচ্ছে কৃষকের যে কৃষি লোন, কৃষি ঋণ নেওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া, সরকারি যে প্রক্রিয়া, সেটা কৃষক আসলে কখনোই কৃষি ঋণ নিতে আসলে পারে না। সে এটা তার জন্য একটা আশার বাণী, সবসময় আশার বাণী থাকে যে একজন কৃষক কৃষি ব্যাংক থেকে সে কৃষি ঋণ নিয়ে তার জমির পরিপ্রেক্ষিতে, তার জমির বিপরীতে সে কৃষি ঋণ নিয়ে, কিন্তু সেটা আসলে তার জন্য অধরাই থেকে যায়। এবং এই যে প্রক্রিয়াটা, যে সে অনেক স্বপ্ন নিয়ে সে তার যতটুকু জমি আছে সে সেই জমিটা চাষ করছে, কিন্তু সে যখন ধানটা কাটতে যাবে তখন দেখা যাচ্ছে অকাল বন্যা, হঠাৎ করে পানি আসা, এবং তার কাটতে না পারা। এবং তার ফলশ্রুতিতে যেটা হয়, আমি দেখেছি অনেক বছর এই যে কৃষকের সামনে তার জমির ধান ভেসে যাচ্ছে, এবং একটা কথা আপনারা হয়তো শুনেছেন, কৃষি হাওড় এলাকায় বলে নয়ন ভাগা, অর্থাৎ আপনার চোখের সামনে আপনার জমির ধান পানির নিচ থেকে অন্য আরেকজন নিয়ে যাবে, আপনি দেখবেন, কিছু বলতে পারবেন না, কারণ এটা এখন পানির নিচে, এই জমি এখন আর আপনার না। তো এই যে প্রসেস গুলো, এই আস্তে আস্তে এই যে গত 10-12-15 বছরে কৃষক সর্বশান্ত হয়ে আজকে আমার গ্রামের বেশিরভাগ কৃষক তারা আজকে গাজীপুরে গার্মেন্টসে কাজ করে। তারা বাধ্য হয়েছে সেই জমির আশা ছেড়ে দিয়ে, তারা তো আসলে ইচ্ছায় কেউ আসেনি, তারা এসেছে তাদের জীবনের তাগিদে, জীবিকার তাগিদে। রাজনীতি বলা হয় যে, হ্যাঁ, যে তাদেরকে আসলে কৃষি বিমুখ করা হয় যাতে শহরের শ্রমকে সস্তা করে দেওয়া হয়, বা শ্রমের মজুরিকে কমানোর জন্য এই যে একটা রাজনীতি, এবং শ্রমিকদেরকে যে ঠেলে, মানে কৃষকদেরকে যে ঠেলে শ্রমিক বানানো, শহরের শ্রমিক বানানো, এই রাজনীতিও কিন্তু হয় বলে আমরা জেনেছি। একজন কৃষককে গার্মেন্টস শ্রমিক বানানো বা অন্যান্য শ্রমিক গুলো মানে শহরে মাইগ্রেশন, ইন্টারনাল মাইগ্রেশন গুলো বাড়ানো, শহর কেন্দ্রিক করা। এবং এই যে করোনার সময়ে আমি আমার গ্রামের উদাহরণ যদি দেই, আমার গ্রামের বেশ কিছু যারা ছিলেন আগে কৃষক, পরে হয়েছেন গার্মেন্টস শ্রমিক, এখন আবার তারা কৃষক হতে যাচ্ছেন। তাদের যে জমিটুকু তারা আগে করতেন, মাঝখানে তারা পুরোপুরি ছেড়ে দিয়ে গার্মেন্টসে চলে এসেছিলেন, তারা আবার এই করোনার কারণে তাদের মানে চাকরি হারাতে বাধ্য হয়েছে, জীবিকার তাগিদে তারা কিন্তু আবার গ্রামে ফিরে যাচ্ছে। এখন এটার আসলে দুটা দিক আছে, আমি এটাকে ইতিবাচক ভাবেই দেখি যে আমার গ্রামটা হয়তো আবার আগের মতো হবে। আবার লাকি একটা বলেছেন যে উন্নয়নের যে হাওড় অঞ্চলে ব্যাপক হারে উন্নয়নের চলে প্রতি বছর, এই প্রজেক্ট ওই প্রজেক্ট, সেই প্রজেক্ট বা যে উন্নয়নের যে প্রকল্পগুলো সরকারের নানান ধরনের প্রজেক্ট, সেই প্রজেক্ট আসলে কতটা কৃষকের স্বার্থে হয়, যতটা না কৃষকের স্বার্থে তার চাইতে বেশি হয় কর্পোরেট পুঁজির স্বার্থে বা কর্পোরেটদের স্বার্থ। যেমন আজকে আমি গত ঠিক কিছুদিন আগে বৈশাখ মাসে, আপনারা জানেন হাওড়ের একটাই ফসল এবং সেটা উঠে এপ্রিল মাসে, অর্থাৎ বৈশাখে হাওড়ে নবান্ন উঠে, এবং এখানে এবারের ফসল আসলে যারাই যা করেছে খুব ভালোভাবে উঠিয়ে আনতে পেরেছে। কারণ কি? কারণ হচ্ছে এবার হাওড়ে মাড়াই, মানে ধান মাড়াই মেশিন, হাওড়ে বেশ কিছু মাড়াই মেশিন গিয়েছে, ধান মারার মেশিন।
এবং এই যে ধান মারার মেশিনটা গিয়েছে, হুম। এটার পেছনে কিন্তু অনেক বড় গল্প আছে। এই এক একটা মারাই মেশিনের দাম 28 লাখ টাকা। একজন গভর্নমেন্ট সাবসিডি দিবে 14 লাখ টাকা, এবং আরো 14 লাখ টাকা দেওয়ার সামর্থ্য যার আছে, সে এই মারাই মেশিন হাওড়ে নিয়ে ঘন্টায় 200 টাকা, 600 টাকা, 800 টাকা, যে যত পারে সেভাবে সে সেই মারাই মেশিন দিয়ে ধান কেটেছে, এবং সেই ধান হয়তো যে ধান 2 দিনে কাটার কথা ছিল, সেই ধান 1 ঘন্টায় কাটা হয়ে গেছে। তো এই যে আসলে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে কৃষকরা সব তার ফসল ঘরে তুলে নিয়ে গেছে। আসলে লাভটা কার হলো? আসলে সেটাই। সেই জায়গাটা, সেই রাজনীতিটা যদি আমরা বুঝি, হ্যাঁ, কৃষকের দরকার আছে, আমাদের টেকনিক্যাল জিনিসগুলো, আধুনিক যে প্রযুক্তির দরকার আছে, কিন্তু সেই কৃষকের জ্ঞানগুলো বা লোকায়তের যে কৃষকের যে আগের যে অভ্যাসগুলো, সেগুলো পরিবর্তন করে না, বরং তার সাথে সামঞ্জস্য রেখে সেই প্রযুক্তির যদি একটা আবার ওই সামর্থ্য মিলন ঘটানো কয়জনের যায়, আছে, এটাও তো একটা বড় বিষয়, তাই না? সেটা তো আরেকটা বড় প্রশ্ন। ওই সামর্থ্য তো না, ওই সামর্থ্য কৃষকের যে যার কিছু জমিদার সে করবে, যে তার শুধু খাওয়ার ধানটা সে করবে, তার জন্য আসলে এই টাকা দিয়ে ঘন্টায় 600 টাকা বা 800 টাকা দিয়ে তার এই ধান কাটাটা খুবই কষ্টকর। আরো একটা ইন্টারেস্টিং তথ্য, আমি ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আগে আমরা যেটা দেখতাম, এটা আসলে যদি বলি যে কৃষক পরিবারের যে সন্তান জন্মদান, তারা আসলে ছেলে সন্তান হলে তারা খুশি হতো যে একটা পরিবারে 3জন 4জন ছেলে সন্তান হলে সে পরিবারের সবাই আমরা কৃষিকাজ করতে পারবো। কিন্তু এই চিত্রটা কিন্তু গত 10-12 বছর আমি যা দেখেছি, মেয়ে সন্তান হলে খুশি হচ্ছে। এটার কারণটা হচ্ছে তারা কিন্তু কৃষিতে আর আগ্রহ পাচ্ছে না। তারা চাচ্ছে যে আমার 3টা মেয়ে হলে আমি 3টা মেয়েকে গার্মেন্টসে দিব। এবং এটা খুব ইন্টারেস্টিং যে এটা কিন্তু জড়িত হচ্ছে পুরোটাই জীবিকার সাথে জড়িত, মানে উৎপাদনের সাথে পুনরুৎপাদন যাকে বলে আর কি। তো সেই জায়গাটায় মানুষের চিন্তা বা মানুষের যে কৃষকের যে চিন্তা, এবং ইভেন সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও যে, মানে এটাও কিন্তু একটা বলা যায় এক ধরনের বৈচিত্র্য, মানে বৈচিত্র্য বলতে তাগিদে, জীবিকার তাগিদে, জীবনের তাগিদে, বেঁচে থাকার তাগিদে, সে এটাকে আমি আবার বলবো না যে ওই জায়গা থেকে বের হয়ে আসছে, আগের ধ্যান ধারণা বা পুরুষতান্ত্রিকতা বা চিন্তার ধারণা থেকে বের হয়েছে, এটা তা না। এটা পুরোটাই তার টেকার সার্ভাইভাল না, এটা একেবারে জীবিকার জন্য সে, হ্যাঁ, একেবারেই সার্ভাইভাল, একেবারেই মানে বেঁচে থাকার জন্য তার আর নিরুপায়, সে আসলে কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, নিরুপায়, একেবারেই নিরুপায়। আমরা পূরবী তালুকদারের অভিজ্ঞতা শুনলাম। আমরা আবার একটু পাবিল পার্থের কাছে যাব। তার আগে এখানে আফসানা কিশোর লোচন একটা প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্ন দিয়ে পাবিল পার্থকে শুরু করতে চাই। এখানে উনি বলেছেন যে কৃষককে কৃষিকাজে নিরুৎসাহিত করে দেশকে আমদানি নির্ভর খাদ্য সরবরাহের দিকে ঠেলে দেওয়ার কারণ কি? হ্যাঁ, এটার সাথে আমি আরেকটা প্রশ্ন, আমি দুইটা প্রশ্ন একসাথে করলে কি সমস্যা হবে? আমি তাহলে দুইটা প্রশ্ন একসাথে করে করতে চাই। শুনি প্রশ্ন। আচ্ছা, আরেকটা তাহলে আমি আরেকটা, এটা তো আমাদের যিনি দেখছেন তার প্রশ্ন দর্শকের, আর আমার দিক থেকে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বীজের নিয়ন্ত্রণ হারাচ্ছি, এবং আমরা যে বীজ, আমাদেরকে এখন প্যাকেটের বীজ কিনতে হয়, কিন্তু আমরা আগে জানতাম, দেখতাম যে আমাদের নারীরা, তারা হচ্ছে বীজ সংরক্ষণ থেকে শুরু করে, মানে কৃষি পদ্ধতির যে কৃষিকাজের যে নানান ধাপ আছে, তারা প্রায় 60-70% অংশে তারা কাজ করতেন বা যুক্ত থাকতেন। এই যে তাদের সেই অধিকারটা হারাচ্ছে বা হারিয়েছেন বা হারাচ্ছেন, তাদের সেই বীজের উপর তাদের সেই দখল বা অধিকার যে না থাকা, এবং এটা তো আলটিমেটলি আমরা যদি বলি যে নারীর ক্ষমতায়নের জন্য তো আসলে একটা পিছিয়ে পড়া বিষয় হয়ে দাঁড়ায়। এবং আমরা যদি বৈষম্যহীন সমাজের কথা বলি, এবং সেখানে যদি আমরা এই ধরনের কৃষির ক্ষেত্রে একটা অভারসাম্য দেখছি, যে যেহেতু আমরা এখন বাজার থেকে রেডিমেড সার কিনবো, বীজ কিনবো, চাষাবাদ করবো, সেখানে আসলে নারীর অবদানের দরকার নেই, নারীর কিছু, মানে নারীকে একেবারে আমরা এক সাইডে ফেলে দিচ্ছি। এই যে একটা অভারসাম্য হচ্ছে সমাজের মধ্যে বা কৃষির মধ্যে, এবং সার্বিকভাবে তো সেটা অবশ্যই দেশের মধ্যে, তাহলে সেটা কি আসলে ভালো কিছু হচ্ছে? আপনি যদি এই দুটো বিষয়ে একসাথে আলাপ করেন। ধন্যবাদ। প্রথমেই আফসানা কিশোর যিনি প্রশ্ন করেছেন বা যারা প্রশ্ন করছেন তাদেরকে ধন্যবাদ। আসলে সামগ্রিকভাবে শুনছিলাম এর পূরবী এবং লাকির আলোচনার বা আমরা যেভাবে কথা বলছি, আলাপের ভিতরেই আসলে এগুলো এসেছে।
একদম ঠিক। আমরা যখন আসলে কৃষি বা জুমের আলোচনা করি, এটা তো অবশ্যই ঠিক যে আমাদের কৃষি বা জুমের উদ্ভাবন থেকে শুরু করে মানে এটার যে বীজ, তাই না? বীজ কিন্তু একটা খুবই জটিল কনসেপ্ট। আপনি যদি লালন বা হাসন কিংবা রাধারমণের গানও দেখেন, তো এটা শুধু একাডেমিক ভাবেই নয় সিড, জি এটা খুবই একটি জটিল কনসেপ্ট, যে যেহেতু এটা হচ্ছে যে জীবন্ত একটা বিষয়, এবং এটা এটার সাথে হচ্ছে যে আপনার মোড অফ প্রোডাকশন অনেক কিছু আসলে জড়িত। তো যে ঘটনাটি আসলে ঘটছে, আমরা সামগ্রিকভাবে যেটি আসলে শুনলাম, যে নারীর যে আসলে বীজ সংরক্ষণের অধিকার পূর্ববী যে অঞ্চল থেকে এসেছে। এখানে হাওড় নিয়ে বলছি না, আমরা পাহাড় নিয়েও বলতে পারি, চর নিয়েও বলতে পারি, কিন্তু যেহেতু একজন হাওড়ের প্রতিনিধিত্ব করছে তার জন্য আসলে কেসটা যেহেতু হাওড়ের, তার জন্য বলছি। হাওড়ে একটি কথা প্রচলিত আছে, পূর্ববীও শুনেছে, সেটা বলে যে হাওড় ভাটি বলে তো যে ভাটির বেট টাইনতে লাউ উড়ির গপ, মানে ভাটির নারীরা লাউ এবং উড়ির গল্প করে। তার মানে কি করে, এই হাওরের নারীরা যখন নায়র যায় বা বিভিন্ন জায়গায় যায়, তারা লাউ এবং উড়ি মানে শিম, এগুলো বীজের গল্প করে এবং বিভিন্ন বাড়ি থেকে বীজ সংগ্রহ করে। এই যে জাত বিনিময় করে সংগ্রহ করে নারী, এইভাবে কিন্তু কৃষির একটি বৈজ্ঞানিক বিকাশ আসলে নারীর মাধ্যমে হয়েছে। কিন্তু আমরা কি করেছি, আমরা সবুজ বিপ্লবের মাধ্যমে নারীর বীজ ভান্ডারকে চুরমার করে দিয়ে নারীর কাছ থেকে কৃষিকে ছিনিয়ে নিয়েছি। সিনজেন্টা বা মনস্যান্টো বা কার্গিল, আমরা নারীকে কৃষি থেকে উচ্ছেদ করেছি, তাকে নিরুদ্দেশ করেছি, তাকে পরিচয়হীন করেছি। করে আমরা আবারও এডিডাস বা নাইকি বা জেসি পেনি বা এইচএনএম এর মতো কোম্পানির মজুর বানিয়েছি তাকে, গার্মেন্টসের। মানে একই কোম্পানি, মানে কর্পোরেট কোম্পানি, আমরা তাকে আসলে উচ্ছেদ করেছি, পরিচয়হীন করেছি, আবার তাকে আমরা ঠেলে দিয়েছি আরেকটি কর্পোরেটের আসলে ভিতরে। এই ব্যবস্থাটির ভিতরে নারী আর কখনোই তার চিন্তা দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার দক্ষতা দিয়ে, সৃজনশীলতা দিয়ে আসলে কাজ করে না, যেটি কৃষিতে আসলে সম্ভব ছিল। বা নারীর যে নিজস্ব বয়ন, তাই না, নকশি কাঁথা বা অনেক কিছু, যে নারীর যে নিজস্ব কারিগরি, সেটাতে আসলে সম্ভব ছিল, কিন্তু গার্মেন্টসে কিন্তু সেটি আসলে সম্ভব নয়। এখানে শুধুই মাত্র মানুষের সস্তা শ্রমকে আসলে দেখা হচ্ছে, মানে গ্রহণ করা হচ্ছে, এবং যেটি উৎপাদন করা হচ্ছে সেটি একদমই কমোডিটি পণ্য, এবং সেটা আজকে আপনি খাদ্য হিসাবে যা আসলে উৎপাদন করছেন সেটিও পণ্য, আপনি সেই কারখানার মধ্যে রানা প্লাজাতে যা উৎপাদন করছেন সেটিও আসলে পণ্য। তার মানে আমরা আসলে পণ্য উৎপাদন করছি, এবং মনস্তাত্ত্বিকভাবে এটি আসলে হয়েছে। এবং এই সম্পূর্ণ ঘটনাটি কিন্তু আসলে ঘটছে, আমাদের ভাষায় যদি আসলে বলি, যে একটা নিউ লিবারেল যে আসলে অবস্থা, তাই না, একটা নয়া উদারবাদী হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা, এটার জন্য। এবং আমরা যদি একটু মানে মার্কসের কথাও বলি, আমরা কিন্তু মার্কসের কথার আগে লালনের কথা বলেছি, হাসনের কথা বলেছি, যাতে এটা নিয়ে কেউ অন্য তর্ক না আসলে করতে পারে। হ্যাঁ, আমরা পূরবীর কথা আগে আসলে শুনেছি, আমরা লাকির কাছ থেকে অনেক কৃষকের কথা শুনেছি। মার্কসের কথা এর জন্য বলছি যে মার্কস যেভাবে আসলে উৎপাদনের সাথে শ্রমের সম্পর্ককে দেখান, এবং সেটি যখন আসলে ভাঙচুর হয়ে যায়, তখন মানুষ যেভাবে আসলে পরিচয়হীন, উদ্বাস্তু, নিরুদ্দেশ হয়ে যায়, এই ঘটনা গভীরভাবে আসলে ঘটছে। এখন একজন প্রশ্ন করেছেন, এটা করে আসলে মানে লাভ কি, মানে এটা আসলে কি ধরনের লাভ? লাভ তো সেটা আমরা প্রথমেই বলেছি আলাপের শুরুতে, যে আমরা হয়তোবা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই যে সিস্টেমেটিক ডিসক্রিমিনেশন, এটা আসলে মেনে নিচ্ছি, আমরা মেনে নিচ্ছি বলে আপনি দেখেন বাংলাদেশে ম্যাগি নুডলসে সীসা পাওয়া গিয়েছিল, এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত গবেষণাগারে প্রমাণিত হয়েছিল ম্যাগি নুডলসে সীসা আছে। ম্যাগি নুডলসকে আমরা বন্ধ করতে পেরেছি না। বহাল তবিয়তে ম্যাগি নুডলস হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে যে ম্যাগি নুডলস বাংলাদেশের হালাল নুডলস। আরে বিতর্ক উঠেছে সীসা নিয়ে, হালাল হারামের প্রশ্ন নিয়ে এটি আসলে বিতর্ক ওঠেনি, প্রমাণিত হয়েছে এটিতে সীসা বিশেষ স্বাস্থ্য ঝুঁকি আছে, এটি হালাল। দেখেন, আপনি কিন্তু বিজ্ঞাপন দিয়েছেন। বাংলাদেশে যারা বিজ্ঞাপন নির্মাণ করেন, যারা বিজ্ঞাপন নির্মাতা, তাদের কি এই ন্যূনতম বুদ্ধিটাও আসলে নাই, নাকি তারাও আসলে এভাবেই আসলে কাজ করেন? তাদের মানে আমরা তো বলতেও চাই না, মানে আমি এইটা কোনোভাবেই সৃজনশীলতা আসলে বলতে চাই না। এটা এই কারণেই বলতে চাই না, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2007-8 ভারতে এটা তামিল মানে আপনার কেরালাতে প্রথম হয়েছিল, প্লাচ্চিমারাতে, ওইখানকার আদিবাসীরা কোক পেপসির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, যেহেতু কোক হচ্ছে যে আপনার সমস্ত ভূগর্ভস্থ পানি টেনে তুলে ফেলে। কিন্তু পরবর্তীতে কোক পেপসিতে সীসা পাওয়ার জন্য, বিষ পাওয়ার জন্যই এটা নিষিদ্ধ হয়েছিল ভারতে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কোক পেপসি কারা হচ্ছে যে পরিবেশক এবং নিয়ন্ত্রণ করে, তারা আসলে কারা?
মানে তো এখন ঘটনা হচ্ছে যে এই প্রশ্নগুলো কিন্তু সামগ্রিকভাবেই আসলে আমাদের করা জরুরি। আপনি দেখেন যে 2010 সনে রাজশাহীর গোদাগাড়িতে সিনজেন্টার সবল টমেটো বীজ চাষ করে লাখ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তৎকালীন খুব যিনি স্পষ্ট ওই মনে আছে। হ্যাঁ, তৎকালীন ওই এলাকার যিনি জনপ্রতিনিধি ছিলেন, এমপি ছিলেন, তিনি সংসদে এটা উত্থাপন করেছেন বারবার। তিনি এটির প্রতিকার চেয়েছেন, মানে জনপ্রতিনিধি প্রতিকার চেয়েছেন। ওইখানে কৃষকেরা সিনজেন্টার বিরুদ্ধে আসলে মামলাও করেছিল এই ঘটনার, কিন্তু কোনো বিচার আসলে হয়নি। সিনজেন্টা বহাল তবিয়তে সবল হাইব্রিড বীজকে বাদ দিয়ে পরে নতুন আরেকটি হাইব্রিড বীজ এনেছে। এবং দেখেন একের পর এক এক ঘটনা, আমরা কিন্তু ঝলক ধানকে করতে পারিনি, বিচার করতে পারিনি। আমরা এই যে একটি বিষয়েরও কিন্তু আমাদের প্রাণের গুঁড়া হলুদে কিন্তু আমেরিকাতে একদমই আমরা যে আজকে করোনাতে এত বেশি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওদের উদাহরণ দিচ্ছি, তারা প্রমাণ করেছে প্রাণের গুঁড়া হলুদে সীসা পাওয়া গিয়েছে। আমরা তো ফেরত আমরা এসেছে। তো এটা নিয়ে বাংলাদেশে আসলে কোনো প্রশ্ন তুলতে পারিনি। আমরা সবার কথাই আসলে বলছি। যে প্রশ্নটি আসলে উনি করেছেন সেই প্রশ্নের জায়গায় একটি জিনিস বলতে চাই আমি, পূরবী এবং লাকির আলোচনাকে এক করে আসলে বলতে চাই। আমি হাওরের কথা দিয়ে আসলে এটা বলছি। হাওরে আমির উদ্দিন নামে একজন বাউল, উনার হাওরে এক ধরনের গান আছে, অনেক গান আছে, যেমন আপনার ধামাইল আছে, এরকম বিচ্ছেদী গান, অনেক ধরনের গান আছে। তো এক আড়ি কাটা নামে এক ধরনের গান আছে, বলে যে কলজা কাটা আড়ি কাটা গান, হ্যাঁ, বিরহের গান। উনার একটা গান আছে, বলে যে কত কথা উঠে আমার মনে কইলে কেবা শুনে। তো এখন ঘটনা হচ্ছে আমাদের মনে তো কত কথা আসলে উঠে, শুধু আমাদের মনে নয়, হয়তোবা রাষ্ট্রের মনে কত কথা উঠে, তো কে শোনে? এখন রাষ্ট্র থেকে যদি এজেন্সি বড় হয়ে যায়, আমি এজেন্সি যদি বলতে আমি প্রশ্ন একদমই করি যে কর্পোরেটদেরকে আমি আসলে একটু বলছি। প্রশ্ন করি যে রাষ্ট্রের মনে কি প্রশ্ন ওঠে, না রাষ্ট্র তার পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে? এই আসলে প্রশ্নটা আমি যেটা আসলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। মানে আমি যেটা আসলে বলতে চাই, রাষ্ট্রের মনেও আসলে প্রশ্ন ওঠে, কিন্তু এখন যদি রাষ্ট্র থেকে এজেন্সি আসলে বাহাদুর হয়ে যায়, এজেন্সি যদি আসলে খবরদারি করে, কর্তৃত্ব করে, মানে রাষ্ট্র যদি আসলে অদৃশ্য হয়ে যায়, রাষ্ট্রকে যদি বিশৃঙ্খল করে দেয়া হয়, রাষ্ট্র থেকে যদি আসলে বড় হয়ে যায় এজেন্সি, বহুজাতিক কোম্পানি, সিনজেন্টা মনসান্টো যদি এত শক্তিশালী হয়ে যায়, কার্গিল, ডুপন্টেরা কিংবা H&M, জেসি পেনি এত শক্তিশালী হয়ে যায়, তখন হচ্ছে যে রাষ্ট্রের আসলে কি করবার থাকে। রাষ্ট্র তো একটি ব্যবস্থা, যেটা কতগুলো মানুষ কোনো একটা ভূগোলের, তাই না, আমাদের এই যে সার্বভৌম এত প্রিয় ভূগোল, তাই এই ভূগোলের কিছু মানুষ, আমরা এই মানুষদের যারা বিভিন্ন কাঠামোগত রাজনৈতিক দলে আছেন, আমরা এগুলা নিয়ে অনেক তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু তারপরেও যদি আমরা ওই তর্ককে একটু বাদ রেখে বলি যে আসলে মানুষ এখন রাষ্ট্র হয়ে যায়, তার ইতিহাস মানে রাষ্ট্রের চাইতেও হচ্ছে যে বড় হয়ে যায় যখন এজেন্সি। রাষ্ট্র যখন এই এজেন্সিকে প্রশ্ন না করতে পারে, তখন আসলে বোঝা যায় রাষ্ট্র হচ্ছে সাহসী নয়। এটি হচ্ছে প্রথম আসলে বোঝা যায় রাষ্ট্র সেই এজেন্সিকে জায়গাটাই প্রশ্ন আমি আসলে করার মতো আসলে সাহসী জি নয়। কারণ রাষ্ট্রকে ওই সাহস বজায় রাখতে হবে, ওই সাহস। এবং আপনি দেখেন হিস্ট্রিক্যালি রাষ্ট্র ওই সাহস বজায় রেখেছিল তো এই অঞ্চলের মানুষ। আপনি হ্যাঁ দেখেন যখন নেত্রকোনাতে হাতিখেদার বিরুদ্ধে আন্দোলন হয়, আর তখনকার মহারাজারা হাতি ধরে বিক্রি করছিল, হাজংরা যখন এই আন্দোলন করে, তখন হাজংদেরকে রাষ্ট্র বলেছিল রাজা অবাধ্য। তার মানে হচ্ছে রাষ্ট্রকে এখন অবাধ্য হতে হবে। তো এই এজেন্সিকে প্রশ্ন করতে, সিনজেন্টা, মনসান্টো, এই কর্পোরেটদের বাহাদুরিকে প্রশ্ন করতে রাষ্ট্রকে সাহসী হয়ে অবাধ্য হতে হবে। কারণ আমরা সবাই অবাধ্য হতে চাই। এই রকমের বাধ্যবাধকতা, এখানে বাধ্যবাধকতা বলতে আপনি যদি গ্রামসির হেজিমনি দিয়ে আসলে বুঝতে চান, সেটি বুঝতে পারেন। মানে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটি আসলে মেনে নিচ্ছি। আমরা তো এটা মেনে নিতে চাই না যে আপনি আজকে এসে ইউনিলিভার বলবেন যে তোমার হেয়ার স্টাইল এমন হবে, আপনি সিনজেন্টা এসে বলবেন যে তুমি হ্যাঁ, এই বীজ লাগাও, আপনি ওরা আমাদের কেএফসি, সেট। হ্যাঁ, আপনি কেএফসি বা পিৎজা হাট এসে বলবেন যে তুমি এই খাবার খাও, মুভেনপিক এসে বলবে যে তুমি আসলে এই আইসক্রিম খাও, আপনি রস এসে বলবেন তুমি আসলে এই ওষুধ খাও। এটি নয়। রাষ্ট্রের তো অনেক কিছু আছে। আপনি দেখেন রাষ্ট্র কিন্তু অনেক চেষ্টা করেছে বা রাষ্ট্র চেষ্টা করে। আমি যদি নথিপত্র, দলিল, রাষ্ট্রে যেটা আইন বা নীতি নিয়ে আপনার কথা বলেছেন, এটি নিয়ে যথেষ্ট তর্ক আছে। তারপরে এগুলোর ভিতরে যা আছে, যেমন রাষ্ট্র বাংলাদেশকে 30টি অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনে ভাগ করেছে, 17টি হাইড্রো ইকোলজিক্যাল রিজিয়ন আছে। আপনি দেখেন বাংলাদেশ এমন দেশ, পৃথিবীতে যখন বেগুন নিয়ে গবেষণা করা যায় সেটির কোনো চিন্তা হয়নি 1884 সনে। 1884, আমি দুইবার বলছি, 150 বছর আগে
বাংলাদেশের জামালপুরে চৈতন্য নার্সারি পদ্ধতিগতভাবে বেগুনের গবেষণা শুরু করেছিল। ঈশ্বরচন্দ্র গুহ, যিনি বই লিখেছিলেন বেগুনের চাষ, এবং আপনারা জানেন যে এটা জামালপুরি তাল বেগুন, এটা খুবই বিখ্যাত, পরে অবশ্য ময়মনসিংহের বেগুন নামে পরিচিত হয়। আজকে কিন্তু ওইখানে চৈতন্য নার্সারির কোনো ধরনের হচ্ছে যে হদিস নাই, ওইটা এখন ফায়ার ব্রিগেডের অফিস, ওই এলাকাটাতে আসলে ছিল চৈতন্যের। আপনি দেখেন হবিগঞ্জের নাগরাতে 1940 সনে পৃথিবীর প্রথম ডিপ ওয়াটার রাইস ভ্যারাইটি রিসার্চ সেন্টার তৈরি হয়, গভীর পানির ধান গবেষণা প্রতিষ্ঠান। আমরা তো আমাদের সকল গভীর পানির ধানকে গলা টিপে হত্যা করেছি, কারণ 20,000 ধানের জাত, ডক্টর হেক্টর একজন ধান বিজ্ঞানী, উনি ডকুমেন্ট করেছিলেন বাংলাদেশে 20,000 ধানের জাত ছিল। আমাদের তো এখন আসলে ধানের জাত কত যে আছে আমরা জানি না, যদিও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলেছে তারা 8,000 জাতের ধান আসলে সংরক্ষণ করছেন। তো এই যে আমাদের এই বৈচিত্র্যকে হত্যা করা হচ্ছে, খুন খারাপি করা হচ্ছে, এই যে এক ধরনের কৃষি উন্নয়নের নামে, এটা কিন্তু আমাদের যত অনেক একাডেমিক আছেন, আমাদের অনেক অসম্ভব ভালো বিজ্ঞানী আছেন, আমাদের যে কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি উন্নয়ন কর্পোরেশন, পাট গবেষণা প্রতিষ্ঠান, দেখেন বাংলাদেশ পাটের জিন মানচিত্র বের করেছে, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, কিংবা বাংলাদেশের এইসব অধিদপ্তর বা মন্ত্রণালয়, অনেক তো ভালো মানুষ আছেন, অনেক মানুষ আছেন যারা মাঠ পর্যায়ে কাজ করেন, যারা উপসহকারী কৃষি কর্মকর্তা। তো এই যে মানুষেরা আছেন যাদের মধ্যে চিন্তা আছে, সেই যে চিন্তাটা, তাদের মনে যে প্রশ্ন উঠে, কথা উঠে, এইটা শোনার জন্য রাষ্ট্রকে আসলে সাহসী হতে হবে। রাষ্ট্রের মনেও আসলে প্রশ্ন উঠে, এই প্রশ্নকে আসলে বলার জন্য রাষ্ট্রকে সাহসী হতে হবে, রাষ্ট্রকে অবাধ্যই আসলে হতে হবে। এই যে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ন্ত্রণ কিংবা নিউ লিবারেল বাজারের নিয়ন্ত্রণ, এটিকে প্রশ্ন করতে হবে। আমাদের যথেষ্ট রকমের বুদ্ধি বিবেচনা আছে, আমাদের যথেষ্ট রকমের প্রাণ সম্পদ আছে, আমাদের নিজস্ব কারিগরি আছে, আমাদের বিজ্ঞান আছে, আমাদের হচ্ছে শ্রম আছে, আমাদের ঘাম আছে। এখনো নাই নাই করে প্রতি বছর 1% হারে কৃষি জমি উধাও হয়ে গেলেও এখনো তো কৃষি জমি আছে। তো আমরা কিন্তু চাইলেই পারি। এখন কেউ আপনি বলতে পারেন এই চাইবেটাকে, এই চাইবে তো সবাই মিলে তো আসলে রাষ্ট্র, সবাই মিলে আসলে দেশ। আমি যদি একটু জিনিস বলি, হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে রাষ্ট্রকে সাহসী হতে হবে, সেখানে মনে হয় যে আমাদের সবাই মিলে সেই সাহস জোগাতে হবে, এরকম একটা ব্যাপারও মনে হয় থাকার ব্যাপার। একদম অবশ্যই, আমি একদমই শেষ করে দিতে চাই। দেখেন সাহসের প্রশ্নটা, এখন বাংলাদেশের নিয়ম আছে যে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় আমি যদি জাতীয় সঙ্গীত নিয়ে কোনো কিছু বলি, তাই না? আমরা এত সম্মান শ্রদ্ধা করি বাংলাদেশের, আমাদের জাতীয় প্রতীক দোয়েল তো বাংলাদেশের জাতীয় পাখি, তাই না? এটা জাতীয় প্রতীক। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ তো বাংলাদেশের জাতীয় প্রতীক। কিভাবে বাংলাদেশের একটি জাতীয় প্রতীক বাংলা লিংকের কর্পোরেট লগো হতে পারে? কিভাবে আসলে এটি হওয়া সম্ভব? এতে কি রাষ্ট্র তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে যায়? এটি আসলে মনে করে না। আপনি দেখেন আজকে, আগে তো যেমন সিনজেন্টা রিফিট, এটা তারা বলছে আসলে ঘাস মারার বিষ, মানে হার্বিসাইড, বা মনস্যান্টো রাউন্ড আপ, এটা চা বাগানে ব্যবহৃত হয়, এটা সারা পৃথিবীতে নিন্দিত, এবং হচ্ছে যে সারা পৃথিবীতে এটা নিয়ে বিতর্ক আছে, এবং জাতিসংঘ ডার্টি ডজন বলেছে পপ, এবং বাংলাদেশ এটিতে স্বাক্ষর করেছে, এইগুলো বাংলাদেশে ব্যবহৃত হয়। কিন্তু একটি জিনিস বলছি, আজকে পেস্টিসাইড কোম্পানিরা তারা তাদের বিষের নাম দিয়ে দিচ্ছে বিজয়, একতারা, দোয়েল। এটা চিন্তা করা যায়? রাষ্ট্র কি একবার মনে করবে না যে এতে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নের উপরে আসলে একটা আঘাত তৈরি হয়? কারণ এই অন্য কোনো কিছু আসলে করতে পারে, অন্য কোনো কিছু দিতে পারে। আমরা প্রথম বলছি যে এই ধরনের রাসায়নিক ব্যবস্থাই আমরা আসলে চাই না, কারণ আমাদের তো আছে, আমাদের কারিগরি বিজ্ঞান সব আছে। কৃষি তো একটা জীবন্ত বিজ্ঞান, এখানকার নারী পুরুষেরা প্রতিদিন সেটা আসলে প্রমাণ করে চলেছেন। এর সাথে একাডেমিকরা আছেন, এর সাথে আরো বিজ্ঞানীরা আছেন, সবাই মিলে সেটি কিন্তু আসলে পারছে। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এই বিষয়গুলা কিন্তু একদমই দরকার নেই। আমি একটা জিনিস দিয়ে উদাহরণ দিয়ে শেষ করে দিতে চাই, যদি আপনার উদাহরণটা শুনতে চান। একটা উদাহরণ দিতে চাই। আচ্ছা, এখনো বাংলাদেশে অনেক জাতের ধান আছে। বাংলাদেশে যত ধান এখনো আছে তার মধ্যে সবচেয়ে ছোট ছোট ধান হচ্ছে পিঁপড়ার চোখ, যেটা হাওড় অঞ্চলে হয়, ব্ল্যাক ডট আছে, চিনিগুড়া এবং কালিজিরা। এগুলার অনেক ধরনের আছে, ভ্যারাইটি আছে, চিনিগুড়ার 12টারও বেশি আছে। সবচেয়ে বড় ধানটাও বাংলাদেশে হাওড় অঞ্চলে পাওয়া যায়, মূলত কিশোরগঞ্জে। লাকি যে কিশোরগঞ্জে সবসময় যায় ওই অঞ্চলে। বোয়ালের দাঁত বাংলাদেশের সবচেয়ে বড় ধান। তো ঘটনা হচ্ছে যে দেশে
সবচেয়ে বড় ধান এবং সবচেয়ে ছোট ধান আছে, এই ঐশ্বর্য যে দেশে আছে, এইটাই তো একটা বড় সাহস পৃথিবীতে দাঁড়ানোর জন্য। মানে কৃষি নিয়ে দাঁড়ানোর জন্য আর কি সাহস আসলে দরকার? যেই দেশ প্রথম মানে আপনার বর্গা প্রথার বিরুদ্ধে জমির ফসলের বন্টনের ন্যায্যতার জন্য আন্দোলন করেছে, তেভাগা, টঙ্ক বা নানকা, হ্যাঁ, এটাই তো রাষ্ট্রের সাহস। আধিয়ার, এটাই তো সাহস, তাই না? তো রাষ্ট্রের সাহস আসলে কি? সেটাই। এবং যে দেশে যথেষ্ট রকমের বৈচিত্র্য আছে, আপনি দেখেন সব মানে জিওগ্রাফিক্যালি অনেক ছোট দেশ বাংলাদেশ, তাও তো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন বাংলাদেশে, সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশে, সবচেয়ে বেশি চামচ ঠুটু বাটান বাংলাদেশে, সবচেয়ে বেশি ইরাবতী ডলফিন বাংলাদেশে, সবচেয়ে বেশি গভীর পানির ধান বাংলাদেশে। বাংলাদেশ বেগুনের জন্মভূমি। তাহলে এগুলোই তো রাষ্ট্রের সাহস। রাষ্ট্রের সাহস তো তার সম্পদ, তার জনগণ, তার সেটাই। বিদ্যা বুদ্ধি। এখন রাষ্ট্রকে আসলে এই জনগণ, তার সম্পদ, তার বিদ্যা বুদ্ধির উপরে আসলে আস্থা রাখতে হবে, সাহস করতে হবে এবং প্রশ্ন আসলে করতে হবে। একটি প্রশ্ন তো অবশ্যই করতে হবে, কারণ এইসব বহুজাতিক নিয়ন্ত্রণ এই পর্যায়ে পৌঁছেছে। মনসেন্টুর একটি হাইব্রিড বীজ বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, উত্তরবঙ্গে অনেক বেশি ব্যবহৃত হয়, হাইব্রিড ভুট্টা বীজ। ওই ভুট্টা বীজের প্যাকেটে মনসেন্টু লিখেছে নতুন প্রজাতি, নতুন ধারণা। ওই ভুট্টা বীজের প্যাকেটের উপরে একটা ভুট্টার ছবি আছে আর একটা রোবটের ছবি আছে, রোবট। আচ্ছা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মনসান্টু চায় আমরা রোবটের মতো আসলে কাজ করি। মনসান্টুর তো তাতে কিছুই যায় আসে না, কারণ মনসান্টু বলেই দিয়েছে এটা নতুন প্রজাতি এবং নতুন ধারণা। এখন প্রজাতির একটা একাডেমিক সংজ্ঞা আছে, যেটা কোনোভাবেই কোনো কর্পোরেট বদলে দিতে পারে না। এটার একটা হিস্ট্রিক্যাল, সামাজিক, সাংস্কৃতিক সংজ্ঞা আছে, এটা কেউ বদলে দিতে পারে না। এখন একে প্রশ্ন করা দরকার রাষ্ট্রের, এবং রাষ্ট্র হচ্ছে প্রশ্ন করবে জনগণের মাধ্যমে। আমি এটি আসলে বলতে চাই যে আমাদের যে কৃষি, আমাদের যে জমি, এগুলো আমাদের কাছে খুবই পবিত্র। এগুলা খুবই পবিত্র বিষয়। এগুলার সাথে আমাদের স্মৃতি আছে, হতে পারে নস্টালজিয়া, কিন্তু আমাদের স্মৃতি আছে, আমাদের নির্ঘুম বা ঘুম, আমাদের সুখ, দুঃখ, শোক, স্মৃতি, এগুলা সব কিছু আছে। আমাদের বিদ্রোহ, বিপ্লব, সব কিছু কিন্তু আমাদের এই জমিগুলা নিয়ে। এগুলার অনেক বৈচিত্র্য আছে, ভাগ আছে বিভিন্ন জায়গায়, এবং রাষ্ট্রকে কিন্তু এই ভাগ বৈচিত্র্যগুলা বুঝতে হবে, নির্ভরশীলতা আসলে বুঝতে হবে। আমি শেষ করে দিতে চাই, রাষ্ট্রকে এটি বুঝতে হবে একতরফাভাবে মানুষের খাবার উৎপাদন করতে গিয়ে মনসান্টো বা সিনজেন্টার বিষ যদি জমিতে ঢালা হয়, তাহলে মাকড়সা মরে যায়, শামুক মরে যায়, কেঁচো মরে যায়। যদি শামুক, কেঁচো মরে যায়, তাহলে কাকড়ার খাবারের অভাব হয়, গুইসাপের খাবারের অভাব হয়। যদি তাদের খাবারের অভাব হয়, বড় পাখির খাবারের অভাব হয়, বাঘের খাবারের অভাব হয়। এটাকে খাদ্য বলে শৃঙ্খলটাই খাদ্য তো, শৃঙ্খল। শৃঙ্খলটাই এক্স্যাক্টলি তো তাই, বোঝা যায়। এটাকে খাদ্য শৃঙ্খল বলে। এটি আজকের আলাপের শেষে আমি এই কারণে উল্লেখ করলাম, রাষ্ট্রের পাঠ্যপুস্তক আমাকে ছোট সময় এটি শিখিয়েছে। আমরা এখানে যারা আজকে আলাপ করছি, আমাদের সবাইকে রাষ্ট্র ছোট সময় আমাদের বিদ্যালয়ে এখনো আছে খাদ্য শৃঙ্খল শিখিয়েছে। সেই একই রাষ্ট্র কিভাবে এমন ব্যবস্থাকে বৈধ করে আমাদের ছোটবেলার যে পড়াশোনা শেখা, সেটিকে চুরমার করে দেয়, সেটিকে বিশৃঙ্খল করে দেয়। আমি আসলে আজকে এই আলাপের মাধ্যমে এটি আসলে আবারও বলতে চাই, আমরা আমাদের যে শেখা, আমাদের যে বিদ্যা বুদ্ধি, এটা দিয়ে হচ্ছে যে আসলে জাগতে চাই, আমরা জাগাতে চাই, আমরা একসাথে হতে চাই, আমরা থাকতে চাই, আরো কাছাকাছি আসতে চাই, এবং অবশ্যই আমরা চাই যে রাষ্ট্রের ভেতর সেই সত্যিকারের সাহস আসলে জেগে উঠুক। রাষ্ট্রের সব আছে, রাষ্ট্রের সম্পদ কি, মানুষ, সম্ভাবনা, স্বপ্ন সব আছে, রাষ্ট্র অনেক কিছু দেখতে পারে, কিন্তু এজেন্সিকে, বহুজাতিক এই বাজার, এই নয়া উদারবাদী যে ব্যবস্থা, তাকে প্রশ্ন করবার মতো সামর্থ্য আসলে তৈরি করতে হবে। এবং এই তৈরি করার সকল প্রেরণা এবং হচ্ছে যে আপনার প্রেক্ষাপট, সকল সম্ভাবনা সবকিছু আছে, শুধুমাত্র এই সাহসটা নিয়ে দাঁড়াতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পাভিল পার্থ। আমি লাকি আক্তারের কাছে যাবার আগে আবার আরেকটা কমেন্ট পড়তে চাই। আফসানা কিশোর লোচন লিখেছেন যে এমন এক দেশ যেখানে বীজ ফেললেই গাছ হয়,
ফসল হয় সেই দেশে কৃষির মতো বিষয়কে গুরুত্ব না দিয়ে গার্মেন্টসকে হাউজিং করে জমির পর জমি সর্বনাশ করে চলছে। চাল আনতে হয় ভিয়েতনাম থেকে, চীন, বার্মা, ভারত থেকে। উনি একটি মন্তব্য করেছেন এবং আমরা এটা দেখে আসছি আর কি, এই যে চর্চাটা বা এই যে সিস্টেমটা। আমি লাকি আক্তারের কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, লাকি আক্তার যেহেতু কৃষক আন্দোলনের সাথে আছেন এবং তিনি এটার পেছনের যে পলিটিক্সটা সেটাও আমাদের জানালেন এবং অব্যবস্থাপনাও বললেন। এখন আপনাদের যে আন্দোলন বা আপনাদের সে আন্দোলনের জায়গা থেকে আমাদেরকে আশ্বস্ত করবেন কিভাবে, বা আপনারা আমাদের জন্য কি বাণী নিয়ে আসবেন, বা কি কি আপনাদের আসলে আন্দোলনের থাকে, বা আন্দোলনের যদি কি বলবো যে আপনাদের আন্দোলনের মোটিভটা কি, বা আপনারা আমাদেরকে কি সামনে আশার বাণী দিতে পারেন, বা আপনাদের আন্দোলনের জায়গা থেকে আপনারা আমাদেরকে কিভাবে আশ্বস্ত করতে পারেন যে আমরা মনে করতে পারি যে আমাদের কৃষি, আমাদের কৃষক, আমাদের কৃষি নিয়ে যে ঐতিহ্য বা সংস্কৃতির কথা বলছি সেটিও বজায় থাকবে, এবং একই সাথে আমরা যে কৃষকদের এই যে নিপীড়নের গল্পগুলো শুনছি, বীজ নিয়ে রাজনীতি শুনছি, সমস্ত কিছু মিলিয়ে আসলে আমরা আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে একটা সুন্দর আলাপ দেখতে চাই বা একটা সুন্দর ভাবনা দেখতে চাই। তো আপনি যদি আমাদেরকে সেই রকম কোনো আশ্বস্ত করতে পারেন, সেই রকম কিছু যদি বলেন। ধন্যবাদ। আলোচনা শুনছিলাম। আমি প্রথমে যে বিষয়টা বলতে চাই যে পার্থ ভাই বলছিলেন যে রাষ্ট্রকে সাহসী হতে হবে, তুমি হয়তো সরকারের কথা বলছেন। তো আমি বলতে চাই যে আসলে সরকারকে সত্যিকার অর্থে খুব সাহসী হতে হবে। সাহসী হতে হবে এই কারণে যে তাকে খুব সাহসী ভাবে বলতে হবে যে যেখানে তার একজন নেতার পকেটেই 500 কোটি টাকা কোনো ঘটনা না, সেখানে 1,63,485 জন কৃষকের নামে সার্টিফিকেট মামলা হয়, যেটা 2018 সাল নাগাদ এটা সরকার যেটা পাওনা টাকার পরিমাণ হলো মাত্র 515 কোটি 74 লক্ষ টাকা। যেই টাকাটার কথা আমরা বলছি যে আপনারা এই 1,63,485 জন কৃষককে এই সার্টিফিকেট মামলা থেকে রেহাই দেন, কিন্তু তারা সেটা তো রেহাই তো তারা দেয়ও নাই। তারা সেটা এই আমরা বললাম এই করোনার মতো একটা দুর্যোগ, আপনারা এইটা অন্তত প্রণোদনা হিসেবে অন্তত দেন। অনেক অনেক কিছু তো বলছেন, কিন্তু আপনারা এইটুকু প্রণোদনা দেন। তো তারা সেটা হচ্ছে দেয়নি, তাদের এটা নিয়ে ভ্রুক্ষেপের করার দরকার নেই। অথচ এই 550 কোটি টাকা, আমি তো বললাম যে ক্ষমতাসীন যে সরকার তাদের কোনো এক নেতার পকেটেও 550 কোটি টাকার চেয়ে বেশি টাকা থাকে। তো এইরকম আসলে আসলে রাষ্ট্রকে সাহসী হইতে হবে, এবং শুধু তাই না, সরকারকে আরো সাহসী হয়ে এইগুলো বলতে হবে যে আমরা আমাদের ক্ষমতায় থাকার জন্য আমরা যে কোনো ধরনের পলিসিকে আমরা নিতে পারি। এই ধরনের আমাদের যেমন রাজনৈতিক দলকেও আমরা পরিচালনা করতে পারি, আমরা দেশকেও এইভাবেই পরিচালনা করি আমরা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। এবং সেইটা এই ধরনের পলিসি, সেটা আমার প্রাণ প্রকৃতি পরিবেশ যার বিপরীতেই যাক না কেন, আমরা ক্ষমতায় থাকার জন্য আমরা যা ইচ্ছা তা এগুলো করে যাব। এটা আসলে জনসম্মুখে খুব সাহসী ভঙ্গিতে সরকারকে এটা বলা উচিত। কারণ আমাদের দেশের যা পরিস্থিতি আজকে দাঁড়াচ্ছে, একজন কৃষক সে দিনকে দিন ভূমি মানে একেবারে নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছে, সে একটা ফসল ফলাচ্ছে। আরে ভাই, আপনি যদি একটা ব্যবসা করেন, আপনি যদি একটা মানে কিছু জিনিস বিক্রি করেন, থালাবাটিও বিক্রি করেন, আপনি যদি 10 টাকা দিয়ে কিনে এনে আপনি যদি 11 টাকা না বিক্রি করেন, পরের দিন থেকে তো আপনি থালাবাটি বিক্রি করবেন না। আপনি কৃষকের কাছ থেকে সারাক্ষণ এটাই প্রত্যাশা করতেছেন যে আপনাকে রক্ষা করবে কৃষক, আপনাকে বাঁচাবে কৃষক, গ্রামীণ অর্থনীতির উপরেই আমার থাকতে হবে। কিন্তু বাকিটা কি দিচ্ছেন? কৃষককে দিচ্ছেন হচ্ছে ঠোঙ্গা, কিছুই দিচ্ছেন না, বরঞ্চ আপনি তাকে আরো বেশি দিনকে দিন নিঃস্ব থেকে নিঃস্ব করতেছেন। আর অন্যদিকে আমাদের মতো যারা যারা শহরে থাকি, সাধারণ মানুষ যারা ভোক্তা, তারাও কিন্তু ঠিকই বেশি দামে হচ্ছে সবকিছু দিয়ে কিনে কিনে খাচ্ছি। সুতরাং একদিকে আমরা সাধারণ মানুষ যারা, তারা ঠিকই বলির পাঠা হচ্ছে, আমরা বেশি দামে কিনবো, আর কৃষক তিনিও নিঃস্ব হতে থাকবেন। মাঝখান দিয়ে ফুলে ফেপে আপনারা বড় লোক হবেন আর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবেন। তো আপনাদেরকে আসলে আপনাদের যে সাহস, এরকম এত কোটি লোক, সেই লোকদের মধ্যে আপনারা তাদেরকে ম্যানেজ করতেছেন এবং আপনারা এই ধরনের নীতি বাস্তবায়ন করতেছেন এবং খুবই শক্তিশালী ভাবে বাস্তবায়ন করছেন। আপনারা সবকিছুর চাইতে শক্তিশালী, সুতরাং আপনাদেরকে আরো সাহস দিতে হবে। আর জনগণ যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ছুঁড়ে ফেলতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের আসলে আর কোনো অবস্থা। সুতরাং আমি এইটুকুই বলতে চাই যে আসলে আমাদের কৃষিটা নিয়ে অন্তত মূলধারা রাজনীতিতে আলোচনা করা দরকার। আপনি করোনার মতো সিচুয়েশন আপনারা বলতেছেন যে আমরা কৃষিটাকে গুরুত্ব দিব, অথচ বাজেটের তার প্রতিফলন দেখা গেল।
আমরা বললাম যে আপনারা 15% দেন, শতাংশ হচ্ছে বাজেটে বরাদ্দ দেন কৃষকদের জন্য, একটা নগদ প্রণোদনা দেন, কোনো কিছু কৃষকদেরকে হচ্ছে এটা নিয়ে কোনো কথাই নেই। সুতরাং এগুলো তো হচ্ছে আলাপে আনতে হবে। আপনারা ওই যে সাধারণ যে চিন্তা মানুষের মধ্যে, কৃষি এটা খ্যাতের বিষয়। আপনারা, আমিও অনেক সময় এরকম মানে সংকটের মধ্যে পড়ি। কেউ যদি বলে যে ভাই আমি কৃষক রাজনীতি করি, বলে আপনি শিক্ষিত একটা লোক হয়ে আপনি কৃষকদের কাছে যাচ্ছেন। এই যে চিন্তা ভাবনাগুলো, এই চিন্তা ভাবনাগুলো, মনস্তত্ত্বগুলো আসলে কারা তৈরি করে দেয়, আমাদের এডুকেশনের মধ্যে কারা তৈরি করে দেয়, এই মনস্তত্ত্বগুলো আনে কারা? এবং আমাদের যে সরকার চলতেছে, রাষ্ট্রকে এটা বুদ্ধির বিষয় তো শুধু না, রাষ্ট্র কার বুদ্ধিতে চলতেছে, কারা তাকে ফান্ডিং করতেছে, কারা কাদের হাতে তার সমস্ত পলিসিগুলো আছে, নীতিমালাগুলো আছে, এইগুলো হচ্ছে আমাদের আসলে জানতে হবে, বুঝতে হবে এবং সর্বোপরি আমাদের আলাপ করতে হবে। এবং এই যে আপনি আমাদের কাছে আশ্বস্তর কথা বলছেন, আমরা এই যে গত 22শে এপ্রিল আমরা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে 10 দফা স্মারকলিপি দিয়েছি এই দাবিগুলো দিয়ে, যে আপনারা কৃষকদেরকে বাঁচান। এই যে করোনা পরিস্থিতিতে কৃষক ক্ষেত মজুর তাদের অবস্থা আরো ভয়াবহ, আপনারা তাদেরকে বাঁচান। কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু আমরা আমাদের মনে করি, অন্তত এইটুকু মনে করি যে তৃণমূলে আরো অনেক বেশি সংগঠন করা দরকার, অনেক বেশি লড়াই করা দরকার এবং মূলধারার রাজনীতিতে কৃষিকে প্রাইম করা দরকার। তাহলেই আমাদের দেশ বাঁচবে, কারণ কৃষিটা সত্যিকার অর্থেই আমাদের গ্রামীণ অর্থনীতির ভিত্তি এবং এইটার উপরেই আমাদেরকে দাঁড়াইতে হবে। এটার উপর দাঁড়াইতে গেলে কৃষির যে লড়াই, কোনো আমাদের কোনো বিকল্প নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাকি আক্তার। আমরা আসলে অনেক দীর্ঘ আলোচনা করে ফেলেছি, 1.5 ঘন্টার উপরে। আমরা এবার ইতি টানতে চাই, কারণ এত ধৈর্য আসলে কারো থাকার কথা না। তো আমি জাস্ট আপনাদের সবাইকে, তিনজনকে অনুরোধ করব যে সমাপনী বক্তব্য আপনারা আপনাদের আজকের 1.5 ঘন্টার আলাপের পরে যদি মনে করেন 1 মিনিট করে বা তারও কম, আমি প্রথমে বলবো পূরবী আক্তারকে বলার জন্য, তারপর পাভেল পার্থ এবং তারপর লাকি আক্তার বলবেন। আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। পূরবী তালুকদার। ধন্যবাদ, অনেক চমৎকার আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা। এবং আসলে পাভেল পার্থর আলোচনা ধরেই আমি বলতে চাই, আসলে সাহসী হতে হবে, প্রয়োজনে উদ্ধত হতে হবে। আর আসলে প্রশ্ন রাষ্ট্র করে না এবং রাষ্ট্র আসলে প্রশ্নটা নিতেও পারে না। এখন সেই জায়গাটায় আমাদেরই প্রশ্ন করতে হবে, প্রতিবারই প্রশ্ন করতে হবে, আলোচনা করতে হবে। কারণ আসলে আমদানি নির্ভর অর্থনীতি দিয়ে আমাদের হবে না, আমাদের করতে হবে নিজেদের খাদ্যের সংস্থান নিজেদেরই করতে হবে। এবং তার মাধ্যমেই আসলে আমরা যদি বলি আমাদের ইমিউন সিস্টেম বলি, আমাদের খাদ্যের সার্বভৌমত্ব বলি, খাদ্য নিরাপত্তা বলি, এটা আসলে আমরা চাইলেই সম্ভব, সেটা রাষ্ট্র, সরকার বা দেশের জনগণ চাইলেই সম্ভব। তো সবাইকেই ধন্যবাদ। পাভেল পার্থ। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে করোনা কালে বাংলাদেশের বিভিন্ন এলাকার গ্রামীণ নারীদের সাথে আসলে কথা বলছিলাম, যারা একদমই গ্রামীণ নারী, তারা কিভাবে আসলে টিকে থাকছেন কিভাবে। তো তাদের অনেকেই কিন্তু আশেপাশে যে শাকলতা হয়, আমাদের হেলেঞ্চা, কলমি, শুষ্নি, থানকুনি, এইরকম শাকলতা কুড়িয়ে কিন্তু গ্রামীণ নারীরা তাদের পরিবারের পুষ্টির চাহিদা আসলে মিটিয়েছেন। সরকার কিন্তু এখন একটা প্রণোদনা প্যাকেজ দিচ্ছে, সবার হাতে যাবে কিনা জানি না, কিন্তু এটা বেশ ভালো একটা উদ্যোগ যে নারীদের মাধ্যমে পুষ্টি ব্যাংক করা। এখানে যে জিনিসটি আসলে মেসেজ যেটি আসলে বলতে চাই, সেটা হচ্ছে নারীরা এই যে শাকলতা পাতা কুড়িয়ে করোনার মতো একটা গ্লোবাল প্যান্ডেমিক সিচুয়েশনে তার পরিবার এবং গ্রামীণ অর্থনীতির ভিতকে আসলে বাঁচিয়ে রাখলেন। এখন প্রশ্ন হচ্ছে, নারীরা তো এই ধরনের শাকলতা পাতা খুঁজে পাচ্ছেন না, কারণ এই মনসান্টো বা সিনজেন্টার যে হার্বিসাইড আছে, সেটার প্যাকেটের গায়ে দেখবেন স্পষ্টত লেখা আছে, আমি যে শাকগুলোর নাম বললাম এইগুলাকে আমি শাক বলছি, শাক কিংবা মেডিসিনাল প্ল্যান্ট, কিন্তু ওরা বলছে এইগুলা হার্ব, এগুলোকে মেরে ফেলতে হবে, শুষ্নি শাক বা ব্রাহ্মী শাক। পাভেল পার্থ, আমি একটু থামাই। আপনি যে আলাপে যাচ্ছেন ঠিক শেষ মুহূর্তে আমাদের একটা প্রশ্ন এসেছে, তো যদি এইটাও একটু অ্যাড করে আপনি সংক্ষেপে উত্তর দেন যে প্রাকৃতিক কৃষি কি ফিরিয়ে আনা সম্ভব সারা দেশব্যাপী? প্রাকৃতিক কৃষি কি দেশের চাহিদা পূরণে সক্ষম হবে? আপনি যেহেতু ওই আলাপটাও করছিলেন, এই আমি একদমই তাই। তো আমি শুধুমাত্র এটা বলতে চাই, তার মানে হচ্ছে এই করোনা কালের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আমরা যেভাবে একটা বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে পারি, গ্রামীণ নারীরা তাদের পরিবারকে, কিন্তু এইগুলা তো আমরা এমন ব্যবস্থা আসলে করে রেখেছি যেগুলো মেরে ফেলছে, সে আসলে এটা করতে পারে না, তারপরেও কিন্তু তারা করছে। এটা নিয়ে বিস্তর একদম রাষ্ট্রীয়ভাবে এটা গবেষণা হওয়া দরকার যে কিভাবে নারীরা আসলে এটা করেছেন, বাংলাদেশের গ্রামীণ নারীরা, এবং তারপরে রাষ্ট্রের কৃষি যে বিভাগ আছে তারা আসলে উদ্যোগ নিতে পারে, কারণ তাদের কাছে একটা বিষয় অপেক্ষা করছে যে সব
কোম্পানি নয়, গ্রামীণ নারীরাই আসলে তাদের পরিবারকে, তাদের গ্রাম আসলে বাঁচিয়েছে। যেটা বলছিলেন প্রাকৃতিক ভাবে যে ইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে কৃষি কিন্তু আমাদের ইকোলজির উপর প্রথম একটি আঘাত, কারণ কৃষি হচ্ছে যে আপনার এক ধরনের ডোমেস্টিকাইজেশন করে, হ্যাঁ, গৃহপালিত একটা বুনো জাতকে আবাদি জাতে করে। তো কৃষির মাধ্যমেও কিন্তু অনেক ধরনের পরিবর্তন ঘটে, কিন্তু তারপরেও কৃষির যে ব্যবস্থা, যেটি গ্রামীণ কৃষি ব্যবস্থা, যেখানে প্রচুর ইন্ডিজেনাস নলেজ, লোকাল নলেজ, মানে লোকায়ত পদ্ধতি আছে, এই যে কৃষি ব্যবস্থা যেটি প্রাকৃতিকভাবে প্রাকৃতিক সম্পদ নির্ভর, প্রাকৃতিক জ্ঞান নির্ভর, এই ব্যবস্থার মাধ্যমে অবশ্যই মানুষ সহ অন্যান্য প্রাণ প্রকৃতির যারা আছে তাদেরকে নিয়ে খুব ভালোভাবে খেয়ে পরে বাঁচা আসলে সম্ভব। খেয়ে, আপনি প্রশ্নটা, যিনি প্রশ্ন করেছেন উনি যদি হ্যাঁ, প্রশ্নটি শামীমা করেন শুধু রানীপা খাদ্য প্রশ্ন করেছেন। হ্যাঁ, খেয়ে, মানে খাবার খাওয়া, কিন্তু হ্যাঁ, উনি দেশের যদি চাহিদার এটি কথা বলছেন, দেশের চাহিদা পূরণের কথা বলছেন। সারা দেশব্যাপী দেশের চাহিদা কি আমরা পূরণ করতে সক্ষম কিনা প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে যদি আমরা ফিরে যাই বা চাষাবাদ করি। কারোর আচ্ছা কথা হয়তো- জি, আপনি আমার প্রশ্নটি হ্যাঁ, শুনেছেন? আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে, আমি 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 প্রশ্নটা শুনেছি, জি, সেটা হচ্ছে, এবং ঘটনা হচ্ছে আমি যেটি আসলে বলছিলাম, এই প্রাকৃতিক কৃষির পদ্ধতিতে অবশ্যই মানুষ সহ সবাইকে নিয়ে খেয়ে বাঁচা সম্ভব। খেয়ে, যেটি খড় যদি গরু খায় বা ঘর বানায়, হাঁস মুরগি গরু ছাগল যদি ধানের কুড়া খায়, এইভাবে খেয়ে বাঁচা সম্ভব। কিন্তু যদি ধান বিক্রি করে মোবাইলের ফ্লেক্সিলোডের টাকা দিতে হয়, যদি ধান বিক্রি করে হইতেছে ইন্টারনেটের বিল দিতে হয়, কিংবা মুভেনপিকের আইসক্রিম খেতে হয়, বা পিৎজা হাট বা কেএফসির খাবার খেতে হয়, ওই রকমের সোকল্ড হচ্ছে যে বিলাসিতা বা ভোগবাদী আচরণ যদি আসলে করতে হয় বা অভ্যাস যদি করতে হয়, সেটা কোনোভাবেই সম্ভব নয়। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ধরনের কৃষি আসলে চাই। আমরা কি আমরা কি ভোগবাদী হব কিনা। হ্যাঁ, আমরা কি ভোগবাদী হব কিনা। আমরা যদি ভোগবাদী হতে চাই, তাহলে আমরা যে কৃষির কথা বলছি, প্রাণ প্রকৃতিকে নিয়ে যে কৃষি, এই কৃষির মাধ্যমে কখনোই ভোগবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখা সম্ভব নয়। আর আমরা যদি ভোগবাদী জীবনকে আসলে বাতিল করতে পারি, খারিজ করতে পারি, তাহলে আমাদের সেই কৃষি দিয়ে, সেই বৈজ্ঞানিক কৃষি দিয়ে, আমাদের যে কৃষক সমাজ আছেন, আমাদের যে কৃষি বিজ্ঞানী কৃষি প্রতিষ্ঠান আছেন, তাদের সবাইকে নিয়ে একত্র করে সেটি আসলে করা সম্ভব। ধন্যবাদ। ধন্যবাদ। লাকি আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? লাকি আক্তার আমাদের সাথে হ্যাঁ, আছেন? শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমার আমি কথা আপনারও শেষ বক্তব্যটা শুনতে চাই আমাদের আজকের আলোচনার আমি আসলে প্রেক্ষিতে। মানে খুব বেশি কিছু বলবো না, আমি শুধু এইটুকু বলতে চাই যে প্রথমত হচ্ছে আমাদের যে কথাটা বলা হয়, আমি আবারও রিপিট করছি যে গ্রামীণ অর্থনীতির উপরেই আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদেরকে যদি আমরা যারা মানে খাই, সেটা মানুষ হোক কিংবা প্রকৃতি, প্রাণ প্রকৃতি যারাই হোক না কেন, আমাদের যারা যারা খেতে হয়, সুতরাং আমাদেরকে কৃষির উপরেই ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং কৃষিটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে, এবং সেইটা গুরুত্বটা এমন ভাবে দিতে হবে যেটা প্রাণ প্রকৃতি পরিবেশকে ধ্বংস করে যে ধরনের প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, যেগুলো হচ্ছে পক্ষান্তরে কৃষির বিপক্ষে যায়, মানুষের বিপক্ষে যায়, সেইগুলোর বিরুদ্ধে আসলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। একই সাথে এই কৃষির মধ্যে যে কৃষকরা আছেন যারা বঞ্চনার শিকার, বৈষম্যের শিকার, তাদের সেই বৈষম্য নিরসনের জন্য যে যে উদ্যোগগুলো গ্রহণ করা দরকার, রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আছে সেগুলোকে হচ্ছে কি আমাদেরকে আরো সচল করতে হবে। এবং একই সাথে আমাদের এই যে ব্যবস্থাপনায় যে একটা অনিয়ম, লুটপাটের যে একটা অর্থনীতিটা চলছে, সেটা হচ্ছে আসলে বন্ধ করতে হবে। এটা ছাড়া আসলে আর কোনো উপায় নাই। এবং সার্বিকভাবে আমরা যারা হচ্ছে এই যে মানে যারা কথা বলছি, প্রত্যেকটা জায়গায় আমাদের কৃষি প্রশ্নটাকে সামনে নিয়ে আসতে হবে। কারণ কৃষি প্রশ্ন যত বেশি সামনে আসবে, আমাদের এই কৃষকের যে বৈষম্যের বিষয়টা যত বেশি সামনে আসবে, তত বেশি এটার সাথে আমাদের অনেক কিছু সম্পর্ক যুক্ত, এটার সাথে আমাদের সংস্কৃতি যুক্ত, এটার সাথে আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশের অনেক কিছু যুক্ত। সুতরাং এই বিষয়টাকে সামনে আনতে হবে। এবং একই সাথে লড়াই ছাড়া তো আসলে কোনো বিকল্প নাই। আমরা যত কথাই বলি, আতঙ্ক আন্দোলন হয়েছিল বলেই, তেভাগা আন্দোলন হয়েছিল বলেই ওই প্রথাটা বন্ধ করা গিয়েছিল। সুতরাং লড়াই করা ছাড়া কোনো বিকল্প
বিকল্প নাই, কারণ এই শত্রুরা হচ্ছে একটা তাদের ব্যাপক হৃষ্টপুষ্ট এই অর্থে তাদের অর্থ আছে, প্রতিপত্তি আছে, তাদের পলিসি আছে, সেই পলিসি বাস্তবায়নের জন্য লোকজন আছে, এবং সর্বোপরি এই সরকারগুলো তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে। সুতরাং তারা বেশ হৃষ্টপুষ্ট, এদের বিরুদ্ধে যদি লড়তে হয় আমাদেরকেও সেইভাবেই লড়াইটা করতে হবে। এটাই হচ্ছে আমার সর্বশেষ কথা। সবাইকে সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আমরা মানে কৃষি নিয়ে আলাপ আসলে এত লম্বা এবং এত বিস্তৃত, এটা আসলে আজকে 1.5-2 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে কিছুই আমরা করতে পারিনি এটা আসলে। এবং ধারাবাহিকভাবে এটা আলাপের যেমন দরকার আছে, প্রশ্নগুলো করারও দরকার আছে, আপনারাও তেমনটা বলছিলেন, এবং আমার মনে হচ্ছিল যে আমার আরো অনেক বেশি জানারও, আর প্রশ্নের পিঠে অনেক প্রশ্ন করারও আমারও তৈরি হয়েছিল, কিন্তু আসলে সময়ের দিকে দেখে আমি সেই লোভটা আমি কেটে ফেলেছি। যাই হোক, কিন্তু আমার কাছে আজকের আলোচনা থেকে আমার মনে হয় যে যারা শ্রোতা দর্শক শুনেছেন তাদেরকে আমরা কিছুটা হলেও একটা কিছু দাম জানাতে পেরেছি, বা রাজনীতির বিষয়গুলো বোঝাতে পেরেছি। আপনাদের 3জনকেই ধন্যবাদ আমাদেরকে এত লম্বা সময় এবং অনেক রাত পর্যন্ত দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।